বোর্ডটা দেখতে পাই? জি ম্যাম। আচ্ছা, সো আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। সো অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমাদের দুইটা ইকুয়েশন আছে, ঠিক আছে? একটা হচ্ছে বেসিক ইকুয়েশন, একটা হচ্ছে আমার এক্সপ্যান্ডেড ইকুয়েশন বা এক্সটেন্ডেড ইকুয়েশন। সো আমাদের বেসিক ইকুয়েশনটা কি সেটা আমরা দেখি। আমরা লাস্ট ক্লাসে মানে বেসিক ইকুয়েশন দেখি নাই, দেখেছিলাম? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটার উপর অ্যাকাউন্টিং বেস করে আছে, প্রিন্সিপাল যেটার উপরে মানে পিলার যেটাকে বলে, হ্যাঁ, বা বেস যেটাকে বলে অ্যাকাউন্টিং, ফান্ডামেন্টাল যেটাকে বলে, পিলার তো না, ফান্ডামেন্টাল যেটাকে বলে। পিলার তো আমরা ওই অ্যাজাম্পশনস বা প্রিন্সিপালস গুলাকে বলবো, ওগুলো আলাদা। সো যেটা বেস যেটা বা ফান্ডামেন্টাল যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন। সো অ্যাকাউন্টিং ইকুয়েশনে তোমার এটা হচ্ছে a equals to l plus OE। আমরা যখন কোনো ট্রানজাকশন, তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম না যে রেকর্ড করি আমরা ট্রানজাকশন গুলো, তো আমরা যখন কোনো ট্রানজাকশন তোমার এখানে প্রিপেয়ার করছি বা যখন কোনো ট্রানজাকশন আমরা রেকর্ড করছি, ঠিক আছে, তখন আমরা এই ইকুয়েশনটা মেইনটেইন করে ম্যানেজ করে রেকর্ড করব, সো দ্যাট আমাদের এই যে রেকর্ডিং প্রসেসটা যেন একেবারে পুরোপুরি ভাবে ঠিকঠাক ভাবে যেন আমরা রেকর্ডটা করতে পারি। ওকে, সো অ্যাকাউন্টিং এর ইকুয়েশনের এই বেসিক ইকুয়েশনটার হচ্ছে দুইটা পার্ট আছে, দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে তোমার লেফট সাইডে আছে, একটা হচ্ছে তোমার রাইট সাইডে। এখন লেফট সাইডে যে পার্টটা আছে, দেখো এখানে একটা এ কথাটা লেখা আছে, আমরা কি দেখতে পাচ্ছি এই কথাটা? Okay, so asset equals A stands for my asset, L stands for liability. OE stands for owner's equity. So A stands for my asset, L stands for my liability, OE stands for my owner's equity. Asset টা কি? Asset এর বাংলা কি আমরা জানি? ম্যাম No, ma'am. অ্যাসেট ম্যাম আসল বা আসল? মূলধন বা যে নট মূলধন। আসলে বাংলাটা কি? ম্যাম সম্পদ। সম্পদ। Ma'am, সেটাই যে সম্পদ। হুম, আর আর কিছু বলতে চাচ্ছো? আমি কি শুনতে পাচ্ছি? জি ম্যাম। ওকে, সো অ্যাসেটের বাংলা সম্পদ। সম্পদ ছাড়া আর কিছু বলতে চাচ্ছো? মূলধন। মূলধনের বাংলা কি হচ্ছে অ্যাসেট? সরি, মূলধনের ইংলিশ কি অ্যাসেট? মূলধনের ইংলিশ কি সেটা বলো। মূলধনের ইংলিশ কি? মনে আসতেছে হাই না। হাই, মূলধনের ইংলিশ আমরা জানি না? আমার কথা কি আনক্লিয়ার শোনাচ্ছে? শুনতে পাচ্ছো আমার কথা? মিস ক্যাপিটাল হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, মানে কোনো কথা বলছো না কেন? কি বল, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, বলে ঠিক আছে। আহ আচ্ছা, এখানে সফ আহমেদ নামে একজন আছে, একটু আনমিউট করো তো তুমি। সফ আহমেদ, কি আমাকে শুনতে পাচ্ছো? সফ আহমেদ ম্যাম, শুনতে পাচ্ছো আমাকে? সফ আহমেদ, জি ম্যাম। আচ্ছা, তুমি কি রেজিস্টার্ড?
জি ম্যাম। তোমার রেজিস্ট্রেশনের ডিটেইলস কোথায়? তুমি কি কোনো সিআর চিনা না, কিছু না, কার সাথে যোগাযোগ করেছো? তুমি তো ইভেন গ্রুপেও নাই। আমি তো ম্যাম জান্নাতকে সব বলেছি ম্যাম। জান্নাতকে বলেছো, কিন্তু কেউই তো তোমাকে চিনছে না, তাহলে কিভাবে বুঝবো তুমি? ম্যাম ম্যাম আমি বলি ম্যাম, মাত্র আমাকে উনি মেসেজ দিয়েছিল হুম। ইনবক্সে। তো ওনার ফেসবুক অ্যাকাউন্টের নাম আর ওনার স্টুডেন্টের নাম, স্টুডেন্ট আইডি, যে এটা অরিজিনাল নেম, ওইটা একরকম নাম, সংক্ষেপ দুইটাই আকারে। ডিফারেন্ট, চিনতে পারিনি। এই জন্য কেউই চিনতে পারো নাই। জি ম্যাম, এমনিতে ম্যাম কি আমাদের সাথে অবস্থা তোমাদের! হইতে পারে ম্যাম, সেই জন্য হয়তো বা। তো সেই জন্য হইতে পারে। তো আমি যে এতক্ষণ ধরে সবাইকে জিজ্ঞেস করতেছি, তুমি তোমাদের রেজিস্টার্ড নাম যদি দিয়ে তোমরা না সিআর কে চিনো, সিআর এর তো এত ঠেকা নাই যে তোমাদেরকে চিনবে, আমারও এত ঠেকা নাই যে আমি তোমাদেরকে চিনবো, তাই না? তা এখন তোমাদের ম্যাম আমি রেজিস্টার্ড নাম ছাড়া তুমি যে ঢুকতে চাচ্ছ, আমি তো বুঝতেছি না। আমি তো অনেকক্ষণ ধরে একে ওকে জিজ্ঞেস করতেছি, বারবার তুমি মিটিং রুমে, তো ওয়েটিং রুমে থাকতেছো, ঢুকতে পারতেছো না। আমি তোমাকে জি বারবারই ম্যাম। দেখতেছি যে তুমি দেখতে ঢুকতেছো। এরকম করলে তো হবে না। আমি হচ্ছে এরকম, আমার যে নামগুলো আমার সন্দেহ লাগবে আমি সাথে সাথে সিআর কে জিজ্ঞেস করব। এখন এটা ম্যাম তোমাদের আমি তো আগের ক্লাসগুলো করেছি ম্যাম। সব আমি দিয়ে করছো? আগে কয়টা জি ক্লাস ম্যাম। করছো? ম্যাম আমি আগে একটা ক্লাস করছি, গত দিনের ক্লাসটা শুধু করছি। কতদিনের ক্লাস করছো? জি ম্যাম। তো বাই চান্স তাহলে হচ্ছে কোনোভাবে মিস করে গেছি আমি। এখন এটা তোমাদের যারা সিনিয়র যারা আছে, দুইজন সিনিয়র কে বলছি, তা তোমাদের ব্যাচ ছাড়া তাদের ফেসবুক নেম আর ওই রেজিস্টার্ড নেম যেটা আলাদা করে যদি থাকে, তাহলে হচ্ছে আগে জেনে নিবা, ঠিক আছে? এরপর থেকে আমি রিমুভ করে দিব। এরকম যাকে যাকে মনে হবে সন্দিহান লাগবে আমার, সবাইকে আমি রিমুভ করে দিব এরপর থেকে। একদিন রিমুভ করে দিলে সেদিন কিন্তু আর ক্লাস করতে পারবা না। ওকে? ওকে ম্যাম। ওকে, সো দেখো, সো এ স্ট্যান্ডস ফর মাই অ্যাসেট। অ্যাসেট মানে হচ্ছে আমরা সম্পত্তি বলছো, আর যেটা তোমরা মূলধন হিসেবে বলছো দ্যাট ইজ ক্যাপিটাল, টোটালি ডিফারেন্ট থিং, ঠিক আছে? অ্যাসেট আর ক্যাপিটাল কখনো এক না, এটা আলাদা জিনিস। তো অ্যাসেটটা কি? অ্যাসেটটা হচ্ছে তোমার বিজনেসটা রান করানোর জন্য যে রিসোর্সেস গুলো আছে, সেই রিসোর্সেস গুলোকে আমরা অ্যাসেট বলছি। সো একটা বিজনেস অর্গানাইজেশন রান করানোর জন্য তোমার বিভিন্ন বিজনেসের জন্য কিন্তু বিভিন্ন রকমের অ্যাসেট থাকতে পারে, ওকে? এক একটা বিজনেস অর্গানাইজেশনের জন্য এক এক রকমের অ্যাসেট। অ্যাসেট কি হবে না হবে সেটা বিজনেসের নেচারের উপরে ডিপেন্ড করবে, ওকে? সো কিছু কমন অ্যাসেট আমি তোমাদেরকে একটা লিস্ট পড়তে দিয়েছিলাম, আমি জানি না তোমরা পড়েছো কিনা। লাস্ট ক্লাস একটা টেবিলের মতো দেখিয়েছিলাম বইয়ের শুরুতে, মনে পড়ে? জি ম্যাম, ডি থেকে আই পর্যন্ত। জি, ডি থেকে আই পর্যন্ত। সো ওখান থেকে আমরা কিন্তু কিছু অ্যাসেটের কমন কিছু অ্যাসেটের লিস্ট পাবো, ওকে? আচ্ছা, এবার আমাকে বলো যে কিছু অ্যাসেটের নাম বলো বা লিস্ট করো। হ্যাং করলো কেন কম্পিউটার? আচ্ছা, ধরো আমি একটা ব্যান্ডবক্স টাইপের বিজনেস অর্গানাইজেশন গুলো জানো? ব্যান্ডবক্সের কাজ কি জানো? ড্রাই ক্লিনার্স যেসব বিজনেস গুলো হয়। না ম্যাম। ক্যালকাটা ড্রাই ক্লিনার্স এর কথা শুনছো, কখনো পড়েছো বা কিছু জানো? আচ্ছা, তো আমরা ড্রাই ক্লিনার্স এর জি ম্যাম, বিজনেস। আমি শুনেছি ম্যাম। কি করে ক্যালকাটা ড্রাই ক্লিনার্স টা? অনেক সময় আমাদের বাসায় যখন অনেক এক্সপেন্সিভ কাপড় চোপড় থাকে, যেগুলো ধরো আমরা যেমন স্যুট থাকে বা কোনো ড্রেস থাকে, যেগুলা কিনা আমরা বাসায় ওয়াশ করতে পারি না, ক্লিন করতে পারি না, তখন সেগুলো আমরা দোকানে দিয়ে ড্রাই ক্লিন করে আনি। শুনেছো এই ব্যাপারটা কখনো? জি ম্যাম, জি ম্যাম। জি ম্যাম। That is a dry cleaners business, okay? ম্যাম এরকম অনেকগুলা কোম্পানি আছে ম্যাম এখন। হ্যাঁ, অনেকগুলো কোম্পানি ক্যালকাটা আছে। ড্রাই ক্লিনার্সটা ম্যাম মনে হয় সবচেয়ে পুরাতন। হ্যাঁ, ক্যালকাটা ড্রাই ক্লিনার্সটা সবচেয়ে পুরাতন, তারপরে হচ্ছে আরেকটা আছে ব্যান্ডবক্স আছে, এরকম অনেকগুলাই আছে কোম্পানি। আচ্ছা, তো ধরো তুমি হচ্ছে একটা ড্রাই ক্লিনার্স এর বিজনেস তুমি ওপেন করতে চাচ্ছ, ঠিক আছে? এখন ড্রাই ক্লিনার্স এর বিজনেসটা ওপেন করলে তোমার অ্যাসেট হিসেবে কি কি আসতে পারে? প্রথমে আমাদের ক্যাশটা অ্যাসেট হিসেবে থাকবে, কারণ আমি বলেছিলাম ক্যাশ হচ্ছে একটা লিকুইড অ্যাসেট, এবং তোমার ক্যাশটাকে তোমার হচ্ছে এই বিজনেসটা রান করার রিসোর্সও একটা ক্যাশটা, সেজন্য আমরা ক্যাশকে অ্যাসেট হিসেবে ট্রিট করছি। এবার আমাকে বলো ড্রাই ক্লিনার্স এর বিজনেসের জন্য আর কি কি অ্যাসেট হতে পারে?
বিজনেসটা রান করার জন্য কি কি রিসোর্সেস তোমার লাগতে পারে, যেটা কিনা লঙ্গার পিরিয়ড অফ টাইমের জন্য তুমি রাখবা? কাপড় চোপড় ধোয়ার জন্য কি লাগে? ওয়াশিং মেশিন। সো ওয়াশিং মেশিন কি আমার রিসোর্সেস বিজনেসটা রান করার জন্য হতে পারে না? একটা শপ লাগবে। শপ লাগবে। শপ তো আমরা বলতে পারবো না, এখানে হচ্ছে স্পেস বলতে পারি আমরা, ঠিক আছে, বা প্রেমিসেস স্পেস লাগবে। প্রেমিসেস বলি। প্রেমিসেস এর মধ্যে আসতে পারে আমার ল্যান্ড, আসতে পারে না? প্রেমিসেস মানে জায়গা, বা স্পেস মানেও কিন্তু জায়গা। তো আমরা একটা ল্যান্ডের উপর একটা, আমার যদি একটা জমি থাকে, সেটা কি আমার জন্য একটা রিসোর্সেস হিসেবে কাজ করবে না? জি ম্যাম। আর কি লাগবে বলো? খালি ল্যান্ড থাকলেই চলবে? ল্যান্ডের উপরে কি আমি হচ্ছে তাবু বানিয়ে তারপরে ইয়ে করব, বিজনেসটা অপারেট করব? তোমার কি কেউ আছো নাকি নাই, সবাই ঘুমায় গেছো, কোনটা? ম্যাম ম্যাম, ছোটখাটো আছে। একটা তো ম্যাম ঘর আছে, করতে হবে। আছি ম্যাম। ম্যাটেরিয়ালস বুঝি না। ম্যাটেরিয়ালস মানে ম্যাটেরিয়ালস তো না, একটা স্পেসিফিক্যালি আমাকে বলো। So, একটা ঘর তো তোমার লাগবে না? আচ্ছা, ল্যান্ড বললা, ল্যান্ড বলার পরে একটা ঘর বা কিছু একটা তো লাগবে, বিল্ডিং এর মতো একটা জায়গা লাগবে না? জি ম্যাম। So building could be another thing. তোমরা বলবা, আমি লিখবো এখানে, ঠিক আছে? কি কি অ্যাসেট আসতে পারে, কি কি মাথায় আসতেছে সেগুলো বলো। কোনো কোনো জিনিস যদি অ্যাসেট হিসেবে না আসে, আমি বলে দিব এটা অ্যাসেট হিসেবে আসবে না, কিন্তু আমি যদি এখান থেকে বলে দেই লাভ নাই, পরে বিজনেস আর অর্গানে বিজনেস দেখে চিনবা না বা বুঝতে পারবা না কোনটা কোনটা অ্যাসেট হিসেবে ট্রিট হবে। সেই জন্য চাচ্ছি তো সবাইকে কথা বলতে হবে, নাহলে কিন্তু পারবা না, ঠিক আছে? ক্যাশটা ঠিক আছে, ল্যান্ড, আর কি লাগবে বলো? ওয়ার্কার। ওয়ার্কারকে আমরা এখানে অ্যাসেট হিসেবে ট্রিট করতে পারবো না, তার কারণ হচ্ছে ওয়ার্কার তোমার মুভ করে, একা একাই হাঁটাহাঁটি করে, ঠিক আছে? সেজন্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে ওয়ার্কার কিন্তু পার্মানেন্ট না। ওয়ার্কার, আজকে যে ওয়ার্কারটা এখানে তোমার অর্গানাইজেশনে আছে, সে কিন্তু আগামী 5 বছর পর্যন্ত সে কিন্তু থাকবে না, নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। কিন্তু যে ল্যান্ড যেটা আছে, তুমি কিন্তু 5 বছর পর্যন্ত ইউজ করতে পারবে ল্যান্ডটা, মিনিমাম 5 বছর, ম্যাক্সিমাম তো আরো যাবে, ঠিক আছে? বিল্ডিংও একই ব্যাপার। বিল্ডিং তুমি লঙ্গার পিরিয়ড অফ টাইমের জন্য তুমি ইউজ করতে পারবা। বিল্ডিং কিন্তু এটা বলবে না যে হচ্ছে আমি থাকবো না এখানে। বোঝাতে পেরেছি ডিফারেন্সটা, নাকি আবার বলবো? তারপরে আর কি লাগতে পারে বিজনেস? ম্যাম টেবিল লাগবে। ম্যাটেরিয়ালস, কিসের ম্যাটেরিয়ালস? ড্রাই ক্লিন করতে যে সব ম্যাটেরিয়ালস গুলো। ড্রাই আগে ক্লিন করতে ম্যাটেরিয়ালস যেটা লাগবে, সো আমি এখানে বলতে পারি হচ্ছে ওয়াশিং মেশিন লাগবে না একটা? জি ম্যাম। আচ্ছা, ওয়াশিং মেশিনটা আগে লিখি। ম্যাটেরিয়ালস কথাটা ভাবে বলতে পারবো না আমি, স্পেসিফিক্যালি আমাকে বলতে হবে। তারপরে ম্যাম একটা টেবিল লাগবে। আচ্ছা, সো ফার্নিচার বলি। ফার্নিচার ওকে ম্যাম। চলে গেছে আরেকদিকে, নিচে লিখি। ফার্নিচার, তারপর ম্যাম যেখানে জামা কাপড় গুলো রাখবে সেখানে একটা ডোর অথবা যে কোনো জিনিস, আলমারি হলে ভালো হবে। ওই তো আলমারি হলে ভালো হবে। আলমারিটা কি ফার্নিচারের মধ্যে পড়বে না? হ্যাঁ হ্যাঁ, ফার্নিচার হয়ে গেল। আচ্ছা, তো তুমি কাপড় চোপড় ক্লিন করলা, ক্লিন করার পর তোমাকে আয়রন করতে হবে না? জি ম্যাম। আর আয়রনটা কি ফার্নিচারের মধ্যে ধরতে পারবো? না ম্যাম। ডেইলি মান্থলি যে ইলেকট্রিক বিল দিব সেটা কি অ্যাসেটের মধ্যে পড়বে? না, ডেইলি মান্থলি ইলেকট্রিক যে বিল দিবা সেটা অ্যাসেটের মধ্যে পড়বে না। কারণটা হচ্ছে অ্যাসেটটা কি, এখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, ক্যাশ, তারপর ল্যান্ড, বিল্ডিং, ওয়াশিং মেশিন, ফার্নিচার, আয়রন, এগুলা হচ্ছে আমরা একটা লঙ্গার পিরিয়ড অফ টাইমের জন্য ইউজ করতেছি, তাই না? 5 বছর বলো বা 2 বছর বলো, 3 বছর বলো, এতদিন পর্যন্ত আমরা ইউজ করবো মিনিমাম, ম্যাক্সিমাম তো এর বেশি আরো ইউজ করতে পারি। আর যেটা তুমি করছো সেগুলো কিন্তু তোমার এবং এই জিনিসগুলো ছাড়া কিন্তু তোমার বিজনেসটা রান করতে পারবে না, রিসোর্সেস হিসেবে কাজ করবে, ঠিক আছে? আর ইলেকট্রিসিটি বিল যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার অপারেটিং এক্সপেন্স, বিজনেসটা রান করার জন্য যে খরচটা দিচ্ছ তুমি, সেটা। ডিফারেন্সটা বোঝো, এটা রিসোর্সেস, এই জিনিসগুলো ছাড়া কাজ করতে পারবা না। আর
খরচ যেটা হচ্ছে সেটা যেটা তুমি বিজনেসটা রান করার জন্য যেটা খরচ আসতেছে সেটা কিন্তু আলাদা। ওকে, যেমন ধরো তুমি এখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, ডিফারেন্সটা দেখো। এখানে পড়ছো, এখানে তোমার রিসোর্সেস গুলো কি কি হতে পারে? রিসোর্সেস হতে পারে তোমার বই, যে বইগুলো তুমি কিনছো, ঠিক আছে। তারপরে আমাদের তো সবসময় বই থেকে পড়লে হয় না, আমাদেরকে বাইরে থেকেও পড়ানো হয় অনেক সময়। অনেক টিচার, অনেক ফ্যাকাল্টি মেম্বার তোমাদেরকে বাইরের বই থেকে পড়ায় না? জি ম্যাম। তো বাইরের বই থেকে যেগুলো যে ইনফরমেশন গুলো পাচ্ছ সেটা তোমার জন্য রিসোর্সেস। বই, খাতা, কলম, পেন্সিল পড়াশোনার জন্য কি হেল্পফুল না? লাগতেছে না? জি ম্যাম। দ্যাট ইজ ইউর রিসোর্সেস। আর টিউশন ফিটা দেখো, প্রত্যেক সেমিস্টারে শুরুতে যে টিউশন ফিটা দিচ্ছ, এটা কেন দিচ্ছ? পড়াশোনা করার জন্য টিউশন ফিটা দিচ্ছ। সো দ্যাট ইজ ইউর এক্সপেন্স। বুঝাতে পেরেছি ডিফারেন্সটা? জি ম্যাম। নাকি পেঁচিয়ে গিয়েছো? পেঁচিয়ে গেলে বলো, অন্য আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। জি ম্যাম। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কি লাগতে পারে আমাদের, বলো, লন্ড্রি বিজনেস করার জন্য? ম্যাম ইসে ক্যাশ মেমোর একটা প্যাড থাকতে হবে না? মানে যে জামা কাপড়টা দিয়ে যাচ্ছে তার একটা প্রমাণ তো লাগবে। ইয়েস, সেটাকে আমরা বলবো হচ্ছে সাপ্লাইস বা স্টেশনারিজ এর মধ্যে আনতে পারি আমরা। দিস কুড বি অ্যাসেট। আচ্ছা, সাপ্লাইস এর মধ্যে ক্যাশ মেমোটা তো বললাম, ক্যাশ মেমোর উপরে যে লিখবা, লেখার জন্য পেন লাগবে না? জি ম্যাম। জি লাগবে। তো হ্যাঁ, পেন লাগবে, তারপরে হচ্ছে আদার যেগুলো আছে সেগুলো লাগবে, সেগুলো হচ্ছে সাপ্লাইস, ঠিক আছে। আচ্ছা, ক্যাশ মেমোটা দেখো একটা জিনিস, ক্যাশ মেমোটা যখন তুমি বানাচ্ছো, যে বইটা যেটা থাকে, বইটা কি যেদিন নিয়ে আসো সেই দিনই কিন্তু শেষ হয়ে যায় না, ঠিক আছে। ধরো বইটা একটু মোটা থাকে না, জি ম্যাম। আমরা এক সপ্তাহ মিনিমাম ইউজ করি। তুমি যত হেভি ভাবে ইউজ করো না কেন, মিনিমাম আমরা এক সপ্তাহ চলে। তারপরে ধরো যে পেনটা আছে, সে পেনটা তুমি যতক্ষণ পর্যন্ত কালিশ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি ইউজ করছো, লঙ্গার পিরিয়ড অফ টাইমের জন্য ইউজ করছো। সেজন্য এটাকে আমরা সাপ্লাইজ বলছি। আলাদা আলাদা করে সবকিছুকে একসাথে না এনে একটা কমন ওভারহেড এর মধ্যে নিয়ে আসছি আমরা। সো সাপ্লাইজ বলতে আমরা এখানে বুঝতেছি হচ্ছে তোমার এই যে ক্যাশ মেমো যেটা, সেটা, তারপরে পেন, সেগুলো আমাদের, তারপরে হচ্ছে স্ট্যাপলার মেশিন থাকতে পারে, অনেক সময় ইয়েতে স্ট্যাপলার মেশিন লাগে, তারপরে হচ্ছে সুতা লাগতে পারে আমার বিজনেসটা রান করার জন্য। সেই ছোট 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 যে খরচগুলো আছে সবগুলাকে আমি এখানে সাপ্লাইজ বলবো, ঠিক আছে। আচ্ছা ম্যাম, যা ধরেন ম্যাম এই বিজনেসে যদি হোম ডেলিভারি সার্ভিস থাকে তাহলে তো ম্যাম গাড়ি লাগবে ম্যাম। হ্যাঁ, ভেরি গুড এক্সাম্পল। সো ডেলিভারি ট্রাক, অবশ্যই গাড়ি লাগবে। ভালো একটা এক্সাম্পল দিছো, থ্যাংক ইউ সো মাচ। ডেলিভারি ট্রাক এটাও একটা হচ্ছে অ্যাসেটের মধ্যে পড়ে। আর কি হতে পারে বলো? আর কি? ম্যাম অনেক কিছু ওয়াশ করার জন্য তো গরম পানি লাগে, সেজন্য কি ম্যাম ওয়াটার হিটার লাগতে পারে না? ওয়াটার হিটার লাগতে পারে। সো ওয়াটার হিটার কুড বি অ্যানাদার ওয়ান। এবং কেন ওয়াটার হিটারটা? তার কারণ হচ্ছে ওয়াটার হিটার আমি কিন্তু এক লঙ্গার পিরিয়ড অফ টাইমের জন্য ইউজ করব, ঠিক আছে। সো অ্যাসেট হওয়ার জন্য আমার কিন্তু দুইটা ক্যারেক্টারিস্টিক্স লাগবে। একটা হচ্ছে এটা রিসোর্সেস হতে হবে, মানে বিজনেসটা অপারেট করার জন্য যেগুলো আমার হেল্প করবে আমার, সেটা। আর একটা হতে পারে হচ্ছে আমার লং, যে এই জিনিসগুলোকে আমি একটা বেশি দিন ধরে ইউজ করব, ঠিক আছে। বুঝতে পেরেছি অ্যাসেট। আর কি হতে পারে বলো? আমরা কি নাই হয়ে গেলাম? না ম্যাম ম্যাম আছে। আছে। না ম্যাম আসি। আসি? আর কি বলো? আর তো মিস মাথায় ম্যাম আসে না, বলো, শুনতেছি। পাউডার, ব্লিচিং পাউডার, সার্ফেক্স এই সমস্ত তো লাগবেই। ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারটাকে হচ্ছে আমি
টোটালি বলতে পারি না অ্যাসেট, কারণ ব্লিচিং পাউডার বলো বা ওয়াশিং ডিটারজেন্ট যেটাকেই বলো না কেন, এই জিনিসটা কিন্তু তুমি 1 বছরের মতো নাও কিনতে পারো। এমন হতে পারে ধরো তুমি নতুন বিজনেস স্টার্ট করছো, তুমি হয়তো বা 2 দিনের ব্লিচিং পাউডার একসাথে কিনতেছো, ঠিক আছে? সো এটা ব্লিচিং পাউডার তুমি কিন্তু শিওর না যে তুমি রেগুলার বেসিসে ইউজ করবা কিনা। সবসময় ব্লিচিং পাউডার যে লাগবে এমন কিন্তু কোনো কথা নাই। আবার ডিটারজেন্ট যেটা আছে, ডিটারজেন্টও যে তোমার যদি খালি তুমি যদি ড্রাই ক্লিনিংই করো, স্পেশাল একটা কেমিক্যাল দিয়ে ওরা ড্রাই ক্লিনিংটা করে, ডিটারজেন্ট ওভাবে ইউজ করে না, ঠিক আছে? সো ডিটারজেন্ট বলো বা ওয়াশিং ডিটারজেন্ট, এগুলো ওভাবে আমরা অ্যাসেট বলতে পারবো না ওগুলোকে। ওকে, আচ্ছা। ওকে। এবার ধরো আমি একটা কোচিং সেন্টার ওপেন করছি, ঠিক আছে? মানে আমি না, তোমরা ওপেন করছো। কোচিং সেন্টারের জন্য আমাদের অ্যাসেট কি কি লাগতে পারে বলো? ম্যাম ফার্নিচার লাগবে, হোয়াইট বোর্ড লাগবে, ফার্নিচার লাগবে, হোয়াইট বোর্ড লাগবে, ক্যাশ লাগবে না? জি ম্যাম ক্যাশ তো লাগবেই। ক্যাশ লাগবে। তারপর আর কি লাগতে পারে কোচিং সেন্টারের জন্য? ম্যাম হচ্ছে লাইট পাখা লাগবে তো। ভেরি গুড। ইলেকট্রিক সিলিং ফ্যান? জি ম্যাম। এখন সিলিং ফ্যান দিয়ে হবে না, এখন এসি লাগে। সো এয়ার কন্ডিশনার? জি ম্যাম। কারণ হচ্ছে যদি তুমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলের যদি করো তাহলে কিন্তু হচ্ছে ওদেরকে এসি দিতে হবে, ঠিক আছে? আর কি লাগবে? আর কি লাগবে? আর কি লাগবে বলো? প্রথম কোচিং শুরু করার সাথে সাথে তো লোক মানে স্টুডেন্টদের তো জানাইতে হবে যে আমি কোচিংটা শুরু করছি। স্যার সেটার জন্য প্রথম তো অ্যাডভার্টাইজমেন্ট করাই তো লোক আমাদের। অ্যাডভার্টাইজমেন্ট করবা, তো 1 সেকেন্ড একটু ওকে। আর কি লাগবে বলো? পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের মধ্যে যেটা বলতেছো? জি ম্যাম। আচ্ছা, সো অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যেটা বলতেছো সেটা তোমার অ্যাসেট না, কারণ তুমি অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছ কোথায়? বাইরের একটা থার্ড পার্টিকে দিচ্ছ না? জি ম্যাম। না হলে তুমি নিজে নিজে তো আর তুমি এখানে বিলবোর্ড লাগাতে পারবে না, ঠিক আছে? বিলবোর্ড বলো বা আমরা যদি হচ্ছে রেডিওতে দেই, সো এটা আমার জন্য কিন্তু একটা খরচ হিসেবে আসবে, ট্রিট হবে, ঠিক আছে? যেহেতু আমরা এটাকে থার্ড পার্টিকে দিচ্ছি, এটা টোটালি আমার জন্য না। আমার বিজনেসে কিন্তু এটা কোনোভাবে আমাকে হেল্প করছে না, মানে হেল্প করছে কিন্তু এটাকে আমি থার্ড পার্টির একটা হেল্প নিচ্ছি, সেখান থেকে আসতেছে, ঠিক আছে? ম্যাম তারপরে স্টুডেন্ট ফাইল লাগবে। ইয়েস, স্টুডেন্ট ফাইল, যেগুলো হচ্ছে আমরা ফোল্ডার বলি, ফোল্ডার। তারপর আর কি লাগবে? বই লাগবে না? রুম লাগবে। রুম লাগবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে একটা স্পেস প্রেমিসেস লিখে রাখি। তারপরে হচ্ছে বইগুলো লাগবে না? বুকস এন্ড ম্যাটেরিয়ালস। বই ছাড়া পড়াবা কিভাবে? তারপরে কোচিং সেন্টারে হচ্ছে অনেক সময় ফটোকপি করা না? জি ম্যাম। ফটোকপিয়ার মেশিন হতে পারে না? জি ম্যাম। ওকে। ম্যাম আমি ম্যাম কিছুক্ষণ একটা ল্যাপটপ বললাম লাগবে। ম্যাম একটু সমস্যা ছিল ম্যাম আমি কিছুক্ষণ ফোল্ডারটা বুঝি নাই ম্যাম। বুঝি নাই, আবার বলো। ম্যাম ফোল্ডারটা কি ম্যাম একটু বুঝছি না। ফোল্ডারটা হচ্ছে ওই যে ফাইল গুলো রাখে না, ফাইলটা স্টুডেন্টের রেকর্ড রাখার জন্য কিছু ফাইল লাগে না আমাদের, যেটা হচ্ছে আমরা প্লাস্টিক ফাইল যেগুলো আমরা দোকান থেকে কিনি, আচ্ছা সেটাকে আমরা ম্যাম ফোল্ডার বলছি। হ্যাঁ, একটা কম্পিউটার লাগবে। ইয়েস, কম্পিউটার লাগবে। আর ম্যাম ল্যান্ড জায়গা লাগবে না ম্যাম, ল্যান্ড জমি জামা। প্রেমিসেস লিখে রাখছি, এই যে প্রেমিসেস তো লিখে গেছি। ম্যাম জেনারেটর এটা কিংবা আইপিও তো লাগতে পারে। আইপিএস লাগতে পারে, আইপিএস। আর কি লাগতে পারে? আর কি রাখতে পারে?
জানি না আর কি লাগতে পারে, জি ম্যাম অনেক কিছু তো। অনেক কিছুই তো। ম্যাম মেডিসিন বক্সও থাকে অনেক কোচিং এ, মানে ইমার্জেন্সি যেগুলো। ফার্স্ট এড বক্স ম্যাম। ফার্স্ট এইড বক্স, কিন্তু ম্যাম এটা কি বিজনেস yes could be, but ফার্স্ট এইড বক্সটা অ্যাকচুয়ালি অতটা ইম্পর্টেন্ট না, মানে আমাদের সেকেন্ডারি অ্যাসেট যেমন রাখতে পারি, হ্যাঁ থাকতে পারে ফার্স্ট এইড বক্স। আর কি আর কি লাগতে পারে বলো? ম্যাম মার্কার এগুলা তো ম্যাম অ্যাসেট না ম্যাম, এগুলা তো এগুলা ম্যাম। সাপ্লাইস এর মধ্যে পড়বে। জি ম্যাম জি ম্যাম। সাপ্লাইস একটা অ্যাসেট। আর কি বলো? হয়ে গেছে? আর কিছু লাগে না? আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। তাহলে আর কিছু হয়তো বা করবা। সো আমরা কি বুঝতে পেরেছি কোন অ্যাসেট, কোনগুলোকে আমরা অ্যাসেট বলবো আসলে বিজনেসে, কোনগুলোকে আমরা ট্রিট করবো অ্যাসেট হিসেবে? ইয়েস ম্যাম। ওকে, নেক্সট কামস টু মাই লায়াবিলিটি। দেখো লায়াবিলিটির বাংলাটা কি আমি জানি? দায়। দায়। দায় বা দেনা, যে জিনিসটাকে হচ্ছে তোমাকে দিতে হবে, ঠিক আছে, সেটাকে আমি বলবো হচ্ছে লায়াবিলিটি। এখন লায়াবিলিটিটা হচ্ছে আমাদের বেসিক্যালি অনেক সময় দেখা যায় আমরা ফ্রেন্ডের থেকে অনেক সময় টাকা ধার নেই না, টাকা ধার নিয়ে থাকি। তো ফ্রেন্ডের থেকে যদি টাকা ধার নিয়ে থাকি, সেই টাকাটাকে আমাকে সুদ দিতে হবে, ফ্রেন্ডকে ফেরত দিতে হবে, ঠিক আছে। সো দ্যাট ইজ, যতক্ষণ পর্যন্ত আমি ফ্রেন্ডকে টাকাটা ফেরত দিব না ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটা আমার জন্য লায়াবিলিটি হিসেবে ট্রিট হবে। সেম থিং অ্যাপ্লাইজ ফর ইওর বিজনেস অ্যাজ ওয়েল। বিজনেস অনেক সময় দেখা যায় যে হচ্ছে অনেক অনেক কিছুই, অনেক সময় ধরো আমি এই যে ম্যাটেরিয়াল বা ফটোকপির যে মেশিনটা আছে, ফটোকপির মেশিনটা হয়তো আমাকে অনেক মানে একটা বড় ধরনের একটা খরচ, হ্যাঁ আমি পুরো টাকা মেবি ফটোকপির মেশিনের দাম কত, 20,000 টাকা আমি ধরি। 20,000 টাকার মধ্যে আমি যখন বিজনেসটা স্টার্ট করলাম আমি 10,000 টাকা দিলাম, বাকি 10,000 টাকা কি আমাকে দিতে হবে না পরে? সো এটা হচ্ছে এই যে 10,000 টাকা আমি পরবর্তী সময়ে বা পরে হচ্ছে আমি যখন সেলারকে ফেরত দিব, এটাই হচ্ছে আমার জন্য লায়াবিলিটি, ঠিক আছে। এখন এই যে সেলারকে আমি যখন ধারে কোনো কিছু কিনি এবং সেই টাকাটা যতক্ষণ পর্যন্ত শোধ করছি না, সেটা আমার জন্য লায়াবিলিটি। এন্ড এই ক্ষেত্রে আমি যে এখানে থাকে তাকে আমি বলি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক আছে। ওয়ার্ড একটুখানি খেয়াল করে দেখো, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। সো অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে যে আমার থেকে টাকাটা পাবে সে। লায়াবিলিটি চেনার খুব ইজি ওয়ে হচ্ছে যখনই তুমি দেখবা কোনো ওয়ার্ডের আগে পেয়েবল আছে, চোখটা বন্ধ করে বলে দিবা দিস ইজ এ লায়াবিলিটি, ঠিক আছে। আরো অন্য আরেক টাইপের লায়াবিলিটি আছে, পরবর্তীতে আমি যখন আসবো আমি তোমাদেরকে দেখাবো সেটা, এখন আর বলছি পরে বলবো সেটা। আচ্ছা, সো অ্যাকাউন্টস পেয়েবল শুধু এমন না যে আমি হচ্ছে ধারে কেনাকাটা করছি সেজন্য আমি পরে তাকে টাকাটা ফেরত দিব, সেই জন্য এটা অ্যাকাউন্টস পেয়েবল। এমন হতে পারে ধরো বিজনেস ব্যাংক থেকে লোন নিলাম, এখন লোন নিলে কি প্রত্যেক মাসে মাসে আমাকে কি ইন্টারেস্ট পে করতে হয় না জি ম্যাম। লোনের এগেইনস্টে? সো ইন্টারেস্ট ধরো আমি 2 মাস বা 3 মাস আমি পে করি নাই, ইন্টারেস্ট রেখে দিছি, ঠিক আছে, কিন্তু আমাকে তো ব্যাংকে দিতে হবে। ব্যাংক তো না, ব্যাংকে তো আমি বলতে পারবো না যে হচ্ছে ইন্টারেস্ট আমি দিব না, ওকে। সো এই যে 2-3 মাস ধরে ইন্টারেস্টটা জমিয়ে রেখেছি, ইন্টারেস্টটা দিচ্ছি না, যতক্ষণ পর্যন্ত না ব্যাংকে রিপে করব ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাংক আমার থেকে কি ইন্টারেস্ট পাবে। সো সেক্ষেত্রে আমি তাকে বলবো হচ্ছে ব্যাংকে, সেখানে আমি বলবো হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল, ওকে। এটা একটা। আরেক টাইপের পেয়েবল আমার এখানে আসতে পারে, যেটা কিনা ধরো আমার অর্গানাইজেশনে আমি স্যালারির বিনিময়ে লোক রেখে দিয়েছি 5 জন। এখন এই 5 জনকে আমি গত 3 মাস ধরে ধরো স্যালারি দিচ্ছি না, কিন্তু তারা কিন্তু আমার অর্গানাইজেশনে ঠিকই তাদের এফোর্টটা দিয়েছে, তারা কিন্তু ঠিকই কাজ করে এসেছে। এই যে 3 মাস ধরে তারা তাদের এফোর্ট দিয়েছে কিন্তু আমি তাদেরকে স্যালারি দিচ্ছি না, এটাও কিন্তু আমার জন্য একটা লায়াবিলিটি, ওকে। সো এটাকে আমি বলতে পারি হচ্ছে স্যালারিজ পেয়েবল। আমরা ওয়েজ আর স্যালারির মধ্যে ডিফারেন্সটা বুঝি?
না ম্যাম। ওয়েজ এন্ড স্যালারির মধ্যে ডিফারেন্সটা বুঝি, এটা কিন্তু পটেটো ওয়েজ না যেটা আমরা খাই রেস্টুরেন্টে, ওইটা কিন্তু না। মানে হচ্ছে মজুরি। আমি কি জানি হোয়াট ইজ ওয়েজ, হোয়াট ইজ স্যালারি? না ম্যাম, এটা জানি না। আচ্ছা, ওয়েজটা হচ্ছে আমাদের ডে টু ডে বেসিসে যখন পে করা হয়, ওকে, সেটা হচ্ছে ওয়েজ। যেমন ধরো দিনমজুর, দিনমজুর কি করে, দিনের শেষে রাত্রেবেলা যখন হয় বা সন্ধ্যার পরে যখন হয়, তখন সে কি, তখন সে হচ্ছে একটা টাকা পাচ্ছে, ঠিক আছে? আর এটা হচ্ছে ওয়েজেস। আর স্যালারিটা হচ্ছে তোমার একেবারে মাসের শেষে। আমাদের কথা চিন্তা করো, আমরা কিন্তু মাসের শেষে স্যালারি পাই, ঠিক আছে? আমরা প্রত্যেকদিন দেখো তোমাদেরকে পড়াচ্ছি, তারপরে প্রত্যেকদিন অফিসিয়াল কাজ করছি, কিন্তু মাসের শেষে কিন্তু আমরা এই অ্যামাউন্টটা পাচ্ছি। সো ওয়েজ আর স্যালারির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ওয়েজটা পে করা হয়ে থাকে তোমার ডে টু ডে বেসিসে। তুমি যদি আজকে কাজ করো তাহলে তুমি ওয়েজ পাবা, তুমি যদি আজকে কাজ না করো তুমি কিন্তু ওয়েজ পাবা না। আর স্যালারিটা হচ্ছে মান্থলি বেসিসে পে করা হয়। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, সো অ্যাকাউন্টস পেয়েবল বা লায়াবিলিটি গুলো আমার কাছে ক্লিয়ার হলো। লায়াবিলিটি মানে হচ্ছে যেগুলো বিজনেসকে দিতে হবে, বাইরের মানুষকে দিতে হবে, ঠিক আছে? জি ম্যাম। ওকে, লায়াবিলিটি আর কোনটা কোনটা লায়াবিলিটি হতে পারে বলো তো বিজনেসে? আর কিছু মাথায় আসে? কিছু মাথায় আসে না? আমি যদি আজকে লোন নেই, ফ্রেন্ডের থেকে লোন নিলাম, সো সেটা কি ফ্রেন্ডকে, এটা কি বিজনেসের জন্য কি হবে, অ্যাসেট নাকি লায়াবিলিটি? লায়াবিলিটি হবে। তো এরকম কি হতে পারে আর? তারপরে এই যে অ্যাডভার্টাইজমেন্টের কথা বলতেছিল না, যে হচ্ছে বিলবোর্ড লাগাচ্ছি বা পোস্টারিং করতেছি, তো এই যে পোস্টারিং করা, তারপরে হচ্ছে এগুলোর বিনিময়ে কি আমাকে টাকা দিতে হবে না এই জি ম্যাম। সার্ভিসটা নেওয়ার ক্ষেত্রে? তো আমি যদি তাদেরকে টাকাটা না দেই, সেটা আমার জন্য কি হবে, বিজনেসের জন্য অ্যাসেট হবে নাকি লায়াবিলিটি হবে? লায়াবিলিটি হবে ম্যাম। তো বুঝতে পেরেছি জি লায়াবিলিটিটা? ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো কোয়েশ্চেন করো না, বাট আমি এর জন্য কনফিউজড হয়ে যাই। তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না? যদি ম্যাম না বুঝো বুঝতেছি। আমাকে ডেফিনেটলি বলবা। অনেক সময় দেখা যায় তোমরা বলো না, চুপ করে থাকো, আমি এর জন্য বুঝতে পারতেছি না, একেবারেই চুপ করে থাকো তোমরা। ম্যাম ইলেকট্রিক বিল, ইন্টারনেট বিল এগুলা ম্যাম, এগুলা কি লায়াবিলিটি? ইলেকট্রিক বিল, ইন্টারনেট বিল এগুলো আমাদের জন্য লায়াবিলিটি না। এগুলো লায়াবিলিটি হবে কখন জানো, যে ধরো আমি 3 মাসের জন্য ইলেকট্রিসিটি বিল পে করতেছি না, তখন আমার জন্য লায়াবিলিটি হচ্ছে। এগুলো কি আমি পার মান্থে পে করে ম্যাম দিচ্ছি বুঝতে না, পেরেছি এবার। সেজন্য এটা হচ্ছে আমার জন্য খরচ হয়ে যাবে। জি ওকে, আচ্ছা। অ্যাকাউন্টস ম্যাম। পেয়েবলটা যখন পড়ালাম, পেয়েবলটাকে আমি যদি কারোর থেকে ধারে কেনাকাটা করি তাহলে হচ্ছে, বা আমি যদি সার্ভিসটা ধারে নিয়ে থাকি, সেক্ষেত্রে তাকে আমাকে পরবর্তীতে পে করে দিতে হবে, সেটাই বললাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এখন আমি এক্ষেত্রে তো একটা গেল, এখন এমন কি কখনোই হবে না যে আমি কারোর কাছে কোনো প্রোডাক্ট হচ্ছে ধারে সেল করতেছি? হতে পারে না? ধরো আমি হতে কোচিং পারে। সেন্টারের বিজনেস করছি, কোচিং সেন্টারে একটা স্কুল আমার কাছে আসলো, ধরো স্কুলের মানে একটা বাঞ্চ অফ স্টুডেন্ট আসলো। ইংলিশ মিডিয়ামে কোচিং সেন্টার গুলা কি হয়, একটা বাঞ্চ ধরে কোচিং সেন্টারে আসে না স্কুলে, ধরো মেপল লিফের একটা বাঞ্চ ধরে আসলো। এখন মেপল লিফে যে বাঞ্চ ধরে আসলো, তারা হচ্ছে সবাই মিলে আমাকে একটা টাকা পেমেন্ট করে প্রত্যেক মাসে, এমন না যে ইন্ডিভিজুয়ালি তারা পে করে। এখন মেপল লিফের ওরা এসে আমাকে বললো যে হচ্ছে এই মাসে আমরা টাকাটা দিতে পারছি না, আমরা আপনাকে পরে টাকাটা দিব। তো আমি কি তাদেরকে কোচিং এ মানে পড়ানো বন্ধ করে দিব? কি মনে না হয়? ম্যাম। না ম্যাম। আমরা কিন্তু তাদেরকে কি পড়াবো, কিসে বলবো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আপনি আমাকে পরে কি করেন, পরে আমাকে টাকাটা দিয়ে দিয়ে। সো দেখো, আমি হচ্ছে আমার যে সার্ভিস যেটা আছে সেটা কি আমি তাদের কাছে সেল করতেছি না, কিন্তু তারা কি আমাকে টাকা দিচ্ছে? না দিচ্ছে না ম্যাম। টাকা কিন্তু এখনো পর্যন্ত তারা দেয়নি, কিন্তু তারা কি বলেছে, ইন ফিউচারে তারা আমাকে টাকাটা কি পে ব্যাক করবে, এই কথা বলেছে না? জি ম্যাম। তো ইন ফিউচারে তাদের থেকে এই যে আমি টাকাটা পাচ্ছি, সেটাকে আমি বলবো হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল।
আমরা একটু খেয়াল করো, অ্যাকাউন্টস রিসিভেবল, আর এখানে ছিল হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবল। এই যে দেখতে পাচ্ছি আমরা টার্মটা। সো পেয়েবল হচ্ছে যখন আমি টাকাটা থার্ড পার্টিকে দিয়ে দিব, আর অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে যখন পার্টি থেকে বা ক্লায়েন্টের থেকে আমি টাকাটা পাবো। ঠিক আছে? তো এরকম হতে পারে আমার প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে হতে পারে। ধরো আমি যদি একটা কমন প্রোডাক্ট, যেমন ধরো পেন যদি আমি সেল করি, বা ধরো খাতা সেল করছি, ধরো আমি একই টাইপের খাতা সেল করি, ঠিক আছে, যে কপি যেগুলোতে তোমরা লিখো, ওই যে পাশে সুন্দর এখন অনেকগুলো সুন্দর সুন্দর কপি পাওয়া যায় না, স্পাইরাল করা। তো এই যে এরকম স্পাইরাল করা কপি আমি সেল করি। এখন আমি যদি স্পাইরাল করা কপি সেল করলাম, ধারে সেল করলাম, ঠিক আছে, বা বাকিতে সেল করলাম, সে তো আমাকে পরবর্তীতে টাকাটা দিবেই। সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, মানে আমি টাকাটা রিসিভ করব তার থেকে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, লোন কিন্তু এর মধ্যে আসবে না। লোন কিন্তু ডিফারেন্ট। দেখো একটা জিনিস কনফিউজড করে ফেলো না। লোনেও কিন্তু টাকা আসতেছে, অ্যাকাউন্টস রিসিভেবল এর এগেইনস্টেও কিন্তু টাকা আসতেছে, কিন্তু লোনটাকে আমরা লায়াবিলিটি বলতেছি। তার কারণ হচ্ছে লোনের টাকাটা কি পরে তোমাকে ফেরত দিতে হবে না, যার থেকে জি তুমি ম্যাম। নিয়েছো, সেই জন্য সেটা লায়াবিলিটি। আর অ্যাকাউন্টস রিসিভেবল এর ক্ষেত্রে এই টাকাটা কিন্তু আমাকে ফেরত দিতে হবে না, এটা আমারই টাকা, আমার টাকাটা আমার কাছ থেকে আমার কাছে ফেরত আসতেছে। ঠিক আছে? তাহলে কি এটা লিয়াবিলিটির মধ্যে পড়বে না? অ্যাকাউন্টস এটা লায়াবিলিটির মধ্যে পড়বে না। টাকাটা কার? টাকাটা তো তোমারই ছিল, তোমার টাকা তোমার কাছে আসতেছে। তুমি যখন কাউকে ধার দাও, ধার দেওয়ার পর ধরো ফ্রেন্ডকে তুমি ধার দিলা টাকা, ফ্রেন্ড তোমাকে টাকাটা ফেরত দিবে না? তো ফ্রেন্ড কিন্তু তোমার কাছে অ্যাকাউন্টস রিসিভেবল। তুমি কি ফ্রেন্ডকে আবার সেই টাকাটা দিয়ে দিবা? টাকাটার মালিক কে ছিল? তুমি ছিলা। তোমার টাকা তুমি ফ্রেন্ডকে দিয়েছিলা, ফ্রেন্ড তোমাকে আবার পেমেন্ট রিপে করে দিচ্ছে। টাকাটা কি তুমি ফ্রেন্ডকে আবার দিয়ে দিবা? আবার কিন্তু তুমি দিবা না, তোমার টাকা কি তোমার কাছে তুমি রেখে দিবা। ঠিক আছে? সো দ্যাট ইজ অ্যাকাউন্টস রিসিভেবল। ক্লিয়ার হয়েছে নাকি পেঁচিয়ে গিয়েছো? আবার বলবো? বুঝি না। বুঝতে পারছি। ম্যাম আবার একটু রিভিউ করে দেন ম্যাম, ছোট করে ম্যাম, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো। আচ্ছা, কোনটা রিভিউ করব? লায়াবিলিটি পুরোটা রিভিউ করব? ম্যাম লাইবিলিটি রিভিউ করলেই হবে ম্যাম। আচ্ছা ঠিক আছে। সো লায়াবিলিটিটা হচ্ছে তোমার বিজনেস অর্গানাইজেশনে তুমি যে জিনিস ধরো টাকা পয়সা, যা অনেক সময় বিজনেস আমরা ধারে পারচেজ করি অনেক সময়। আমার কাছে কি শোনা যাচ্ছে? জি ম্যাম। আমি বুঝতে পারছি না, এত চুপচাপ থাকতেছো তোমরা, আমি একেবারে বুঝতে পারছি না। তোমরা একটা কাজ করো, যদি তোমাদের বাইরে থেকে আওয়াজ নয়েজ না আসে, সবাই আনমিউট করে রাখো, প্রবলেম নাই। দেখো, লায়াবিলিটি আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে দেনা, বা যেটা কিনা তোমার একটা দায় রয়ে গেছে, ঠিক আছে, যে হচ্ছে লায়াবিলিটি আমরা এই সময় আমরা করবো, আমাদেরকে পে ব্যাক করতে হবে। ধরো তুমি কোনো কিছু ধারে পারচেজ করতেই পারো। যে কোচিং সেন্টারের জন্য আমি বললাম না যে হচ্ছে ফটোকপি মেশিন, ধরো একটা কম্পিউটার কিনবে, এখন কম্পিউটারের দাম কত? 40,000 টাকার নিচে তো কম্পিউটার তুমি পাচ্ছ না, পিসি যদি আমি বলি। এখন এই 40,000 টাকা তোমার কাছে নাই, তুমি কি তার মানে কি তুমি কম্পিউটার কিনবা না? তোমার হচ্ছে কোচিং সেন্টার কি তুমি রান করবা না? ডেফিনেটলি তুমি কম্পিউটারটা কিনবা, কিন্তু ধরো তুমি অ্যাডভান্স করে আসলা, সে 25,000 টাকা অ্যাডভান্স করে আসলা, ঠিক আছে, আর বাকি আছে কত টাকা? 15,000 টাকা তোমাকে দিতে হবে। ইয়েস ম্যাম। জি ম্যাম। 40,000 এর মধ্যে 25,000 যদি দিয়ে দাও ক্যাশে, বাকি কত টাকা দিতে হবে তোমাকে? 15,000 দিতে হবে ম্যাম। আমি তো ম্যাম 15,000। হ্যাঁ, এখন এই 15,000 তুমি কম্পিউটারের দোকানদারকে বললা যে ঠিক আছে, 15,000 আমি হচ্ছে আপনাকে 15 দিন পরে দিব, ঠিক আছে। এখন এই যে 15 দিনের মধ্যে তোমাকে যে 15,000 টাকা দিতে হবে, দ্যাট ইজ নোন অ্যাজ ইউর লায়াবিলিটি। তোমাকে কিন্তু দিতেই হবে। যতক্ষণ পর্যন্ত না তুমি তাকে দিচ্ছ, তাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে, এই পর্যন্ত কি আমরা বুঝেছি অ্যাকাউন্টস পেয়েবল? জি ম্যাম। বুঝতে পেরেছি। এরপরের কথা হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল। ইন্টারেস্ট কি? যে আমরা যখন ব্যাংক থেকে লোন নেই, বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে লোন নেই, বা ফ্রেন্ডের থেকে লোন নিলে কি ফ্রেন্ডকে ইন্টারেস্ট দিতে হয় না, বা ব্যাংকে ইন্টারেস্ট দিতে হয় না?
ইয়েস তো ম্যাম। এই যে ইন্টারেস্টটা দিচ্ছি, যেটাকে আমরা সুদ বলছি, সেটার কথা বলছি। হ্যাঁ, এই যে আমরা ইন্টারেস্টটা দিচ্ছি, ধরো এই ইন্টারেস্ট আমার প্রত্যেক মাসে দিতে হয়, আমি প্রত্যেক মাসে ইন্টারেস্ট দিচ্ছি না, না দিয়ে আমি 3 মাস 4 মাস জমিয়ে ফেললাম ইন্টারেস্টটা। সো এই যে 3-4 মাস ব্যাংকে আমি ইন্টারেস্ট দিলাম না, দ্যাট ইজ নোন অ্যাজ মাই ইন্টারেস্ট পেয়েবল। এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস ম্যাম, চিনতে পেরেছি। এরপরে হচ্ছে স্যালারিজ পেয়েবলটা কোনটা? স্যালারিজ পেয়েবলটা হচ্ছে আমার অর্গানাইজেশনে যেসব এমপ্লয়ি যারা কাজ করছে তাদেরকে আমি স্যালারি দিচ্ছি না, তাদেরকে আমি 2 মাস স্যালারি দিলাম না। এই যে তাদেরকে আমি 2 মাস ধরে স্যালারি দিলাম না, কিন্তু তারা কিন্তু এখানে ঠিকই কাজ করেছে, তারা তাদের এফোর্টটা দিয়েছে, তারা তাদের টাইমটা দিয়েছে। দিস ইজ নোন অ্যাজ স্যালারিজ পেয়েবল। তাদের থেকে আমি বেনিফিটটা কিন্তু নিয়ে নিচ্ছি, কিন্তু তাদেরকে কি আমি টাকা পে করেছি? পে করি নাই কিন্তু। ঠিক আছে, এবার বোঝাতে পেরেছি? মানে ইয়েস মোটমাট ইয়েস কথা হচ্ছে যে জিনিসটা আমাকে দিয়ে দিতে হবে, আমার জিনিস না, কিন্তু আমি যে টাকাটা আমি হচ্ছে আমার কোনো একটা সুবিধার জন্য আমি নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তাকে আমাকে রিপে করে দিতে হবে, সেটাই হচ্ছে আমার লায়াবিলিটি বিজনেসের জন্য। এবার ঠিক আছে আমরা? ইয়েস ম্যাম। রিসোর্সেস কিন্তু না। আচ্ছা, এখানে তারপর অ্যাকাউন্টস রিসিভেবল যেটা বলেছিলাম, আমি এমন তো না যে আমি সবসময় ধারে কেনাকাটা করবো, এমনও হতে পারে যে আমি হয়তো বা কোনো প্রোডাক্ট আমি সেল করছি যেটা কিনা বাকিতে সেল করছি। ঠিক আছে, এরকম হতে পারে, যেটা আমি বললাম যে কোচিং সেন্টার বিজনেস, কোচিং সেন্টার বা হচ্ছে ধরো তোমার কোচিং সেন্টার না, আগে আমরা কি বললাম লন্ড্রি বিজনেসের কথা বললাম। এখন তোমার কোনো একটা ক্লায়েন্ট তোমার কাছে এক গাদা কাপড়, তোমার পুরনো ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট না কিন্তু, এক গাদা কাপড় চোপড় এসে তোমার কাছ থেকে সে ড্রাই ক্লিনিং যে সার্ভিসটা নেয়ার, সে সার্ভিসটা সে নিয়ে গেল। ঠিক আছে, এখন তার টাকা হয়ে গেল, বিল আসলো ধরো 10,000 টাকা। ঠিক আছে, এখন এই 10,000 টাকার মধ্যে তোমার ক্লায়েন্ট বললো যে আচ্ছা আমার তো এখন টাকা পয়সা নাই, আমি দিতে পারছি না, আমি এই টাকাটা 3 দিন পরে আপনাকে দিব। তো সে কিন্তু বলে গেছে তোমার থেকে যে 3 দিন পরে কি তোমাকে সে টাকাটা রিপে করে দিবে। তাহলে তুমি কি তার কাপড় চোপড় সব আটকায় রেখে দিবা? তুমি কি বলবা যে হচ্ছে না না আমি আপনাকে আপনার কাপড় চোপড় দিব না, যান আগে টাকা নিয়ে আসেন তারপরে দিব? ক্লায়েন্ট কিন্তু পুরনো, আটকায় রাখতে পারবা না, কারণ বিজনেসের একটা সুনামের ব্যাপার আছে, সেই ক্লায়েন্ট কিন্তু জীবনে আসবে না তোমার কাছে, বা সেই কাস্টমার কিন্তু তোমার কাছে জীবনে আসবে না। ঠিক আছে, এখন সে যেহেতু বলছে যে আমি 3 দিন পরে দিব, তুমি কি কাপড় চোপড় গুলা তাকে দিয়ে দিবা। ইন দা মিন টাইম তুমি দেখো তাকে কিন্তু সার্ভিসটা দিয়ে দিছো, কিন্তু টাকা কি পেয়েছো? যেহেতু টাকা পাও নাই, টাকা কি পরে পাবা, 3 দিন পরে পাবা। So জি that ম্যাম। is known as my accounts receivable. এবার বুঝছি? এবার কি বুঝতে পেরেছি জি নাকি ম্যাম, এবারও ক্লিয়ার। পেঁচিয়ে গিয়েছি? ক্লিয়ার? Okay, next comes ইয়েস to ম্যাম। my owner's equity. ম্যাম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ম্যাম বলে একজন ডাকলা, বলো, না হলে আবার বুঝাবো, সমস্যা নাই। সে কি হাওয়া হয়ে গেল? আচ্ছা, যদি না বুঝে থাকো আমাকে বলতে পারো। দেখো নেক্সট আসছে হচ্ছে আমাদের ওনার সিকিউরিটি। না ম্যাম, বুঝতে পেরেছি আমি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সো ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটিটা কি? ওনার সিকিউরিটিটা হচ্ছে অ্যাসেটের উপরে ওনারের যে ক্লেমটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ওনার্স ইকুইটি। অ্যাসেটের উপর ওনার আবার ক্লেম কি? অ্যাসেটের যে কথাগুলো আমরা বলছি সেটা কিন্তু আমরা বলছি হচ্ছে বিজনেসের পার্সপেক্টিভ থেকে। এই যে ক্যাশ বলো, ল্যান্ড বলো, বিল্ডিং বলো, ওয়াশিং মেশিন, ফার্নিচার, এগুলো কিন্তু কোনোটাই ওনারের অ্যাসেট না, সব অ্যাসেটই কিন্তু বিজনেসের অ্যাসেট। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে ওনার এন্ড বিজনেস গট সেপারেট এন্টিটি, আমরা মনে হয় পড়িয়েছিলাম কোম্পানি একটা, যখন কোম্পানি সম্পর্কে বলেছি, পার্টনারশিপের সম্পর্কে বলেছি, মনে পড়ে? Owner and the business got separate entity. So আমাদের এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে ওনার বিজনেসে অ্যাসেটের উপর ওনারের যে ক্লেমটা আছে সেই ক্লেমটাকে আমরা বলবো হচ্ছে ওনার্স ইকুইটি। এখন ওনারের অ্যাসেটের উপর কোন কোন ক্লেম থাকতে পারে বিজনেসে? ওনার যখন বিজনেসটা স্টার্ট করে তখন কিন্তু সে ক্যাশ ইনভেস্ট করে বা ক্যাপিটাল ইনভেস্ট করে সে কিন্তু বিজনেসটা স্টার্ট করে। ওকে, সো এই ক্যাপিটাল থেকে, ক্যাপিটালটা আস্তে 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 কিন্তু বিজনেসে বিভিন্ন রকমের অ্যাসেট গুলো বাড়তে থাকে, বাড়ায় ফেলে বিজনেস, এবং নাম্বার অফ অ্যাসেটসও কিন্তু বাড়তে থাকে। কিন্তু ওনারের একমাত্র রাইট থাকে বিজনেসের অতটুকু অ্যাসেটের উপরে যতটুকু অ্যাসেট সে আসলে ইনভেস্ট করেছিল। ঠিক আছে,
সেটাকে আমরা বলবো হচ্ছে ওনার্স ইকুইটি। এখন ওনার্স ইকুইটির মধ্যে দেখো আমাদের আসতে পারে হচ্ছে এই যে মূলধন বলছিল না আমাকে ক্যাপিটাল, এই যে এটা হচ্ছে ওনার্স এর ইকুইটির মধ্যে পড়ে। তারপরে ধরো ওনার কিছুদিন পরে বিজনেস চিন্তা করলো যে বিজনেসটা হচ্ছে আরেকটু আমি বাড়াতে চাচ্ছি, আরেকটু বেটারমেন্টের জন্য বেটার হবে, তখন ওনার আরো কিছু ক্যাপিটাল ইনভেস্ট করলো, এক্সট্রা যে ক্যাপিটাল ইনভেস্ট করলো সেটাকে আমরা বলতেছি হচ্ছে এডিশনাল ক্যাপিটাল। তারপরে হতে পারে হচ্ছে আমাদের ওনার বললাম না যে ওনারের অ্যাসেটের উপর ওনারের যে ক্লেম সেটাকে ওনার সিকিউরিটি বলছি। ধরো ওনার ইনভেস্ট করলো ব্যবসায় 10,000 টাকা, কিছুদিন পর ওনারের টাকার দরকার পড়লো, ওনার বিজনেস থেকে 2,000 টাকা নিতে চাচ্ছে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে উইথড্রল। সো ওনার্স উইথড্রল। তারপরে ধরো আমাদের বিজনেস আমরা যখন রান করি তখন আমরা প্রফিট আর্নিং মোটিভ নিয়ে রান করি, যে আমরা প্রফিট আর্ন করব বিজনেস থেকে। তো আমরা যখন প্রফিট আর্ন করলাম সে 50,000 টাকা, ওনার কিন্তু 50,000 টাকা প্রফিট উইথড্র করে নিল না, ঠিক আছে, ওনার কি করলো এই 50,000 টাকার মধ্যে সে কোনো প্রফিটই আসলে উইথড্র করলো না, সে পুরোটাই বিজনেসে রেখে দিল, ঠিক আছে, বিজনেসটাকে গ্রো করার জন্য বা গ্রোথটা এনশিওর করার জন্য। সেটাকে আমরা বলবো হচ্ছে রিটেইন আর্নিং। রিটেইন মানে হচ্ছে রেখে দেয়া, রিটেইন আর্নিং। সো এই রিটেইন আর্নিং ও কিন্তু আমার ওনার সিকিউরিটির মধ্যে পড়বে, ঠিক আছে। আমরা কি বুঝেছি ওনার সিকিউরিটি নাকি বুঝি নাই? টোটালি ডিফারেন্ট ইয়ে লাগছে, পেঁচিয়ে গিয়েছে, যদি মনে হয় আবার বলতে পারি, সমস্যা নাই। আরেকবার রিপিট করুন। একবার বলবো, আচ্ছা। তো ওনার সিকিউরিটিটা হচ্ছে আমার বিজনেসে ওনারের অ্যাসেটের প্রতি যে ক্লেমটা আছে সেই ক্লেমটাকে বলবো হচ্ছে আমি ওনার সিকিউরিটি। ওনার যখন বিজনেসটা স্টার্ট করে, তো এই বিজনেসটা স্টার্ট করার সময় দেখো ওনার কিন্তু খালি ক্যাপিটাল দিচ্ছে, ঠিক আছে, অন্য কিছু কিন্তু সে দিচ্ছে না। তো ওনার বিজনেসে কিন্তু ধীরে ধীরে অন্য অ্যাসেট গুলো কিন্তু বাড়তে থাকে, ওকে। তো বিজনেসে যখন অ্যাসেট গুলো বাড়তে থাকে ওগুলো বিজনেসের অ্যাসেট হিসেবে আসবে, ওনারের কিন্তু ওই সব অ্যাসেটের উপরে কিন্তু ওনারের কোনো রাইট নাই। সো সে ওনারের যতটুকুর উপরে রাইট আছে সেটা অ্যাসেটের উপর, সেটাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে ওনার সিকিউরিটি। এই পর্যন্ত ক্লিয়ার? আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এরপর আর একটু ক্লিয়ার হবে। এটা একটু মুছে দিলাম আমি। দেখ ধরো এখন ওনার 1 লাখ টাকা ক্যাশ নিয়ে বিজনেসটা স্টার্ট করলো, ঠিক আছে। এখানে লিখি আমি ওনার, এখানে লিখি হচ্ছে আমি বিজনেস। সো এই যে 1 লাখ টাকা ক্যাশ নিয়ে গেল, দ্যাট ইজ নোন অ্যাজ ক্যাপিটাল, যেটা কিনা মূলধন তোমরা বলতেছো, ঠিক আছে। বিজনেসে এটা ওনারের। বিজনেসে যখন টাকাটা ঢুকতেছে তখন সেটা কি ক্যাপিটাল হিসেবে ঢুকতেছে, ক্যাশ নামে ঢুকতেছে না। এই 1 লাখ টাকা কি বিজনেসের জন্য কি একটা রিসোর্সেস না? এই 1 লাখ টাকা দিয়ে বিজনেসটা খুব ইজিলি রান করতে পারবে না সে? আবার বলছি শোনো, সেটা হচ্ছে ওনার যখন বিজনেসে 1 লাখ টাকা ক্যাশ ইনভেস্ট করতেছে, ওনারের জন্য সেটা কি ক্যাপিটাল, সে মূলধন ধরে ইউজ করতেছে। বিজনেসে কি এটা ক্যাপিটাল হিসেবে আমরা দেখাতে পারবো? বিজনেসে কি থাকতে পারে? আমাদের অ্যাসেট থাকতে পারে। জি ম্যাম। সো বিজনেসের অ্যাসেটের বলতে কি আমি ক্যাপিটালকে কি অ্যাসেট হিসেবে ট্রিট করব? অ্যাসেটের যে লিস্টটা ছিল, লিস্টের মধ্যে কি আমাদের ক্যাপিটাল ছিল? ও ম্যাম, এটা লিয়াবিলিটি। লায়াবিলিটি নট রিয়েলি, কারণ ওনার তো শুরু করলো, ওনারকে যে টাকাটা তাকে ওই একটা ফিক্সড টাইম পিরিয়ডের মধ্যেই দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। তো ওনার সিকিউরিটির মধ্যে আসতে পারে, ঠিক আছে।
তো এখানে আমি হচ্ছে ক্যাশ দেখলাম। আচ্ছা, সো ওনার ধরো যদি একটা ফুডকার্টের বিজনেস ওপেন করে, ওই যে রাস্তার উপরে ছোট ছোট গাড়িগুলো থাকে না, যেটার মধ্যে যে বিভিন্ন খাবার সেল করে, দেখেছি আমরা কখনো? জি ম্যাম। আচ্ছা, তো ওই বিজনেস যদি ওনার স্টার্ট, ওরা বিজনেস যদি ওইটার বিজনেস যদি হয়, তো ওইখানে ওই ফুডকার্টের জন্য কি কি অ্যাসেট লাগতে পারে বলো তো? আমার একটা কার্ট লাগবে। জি ম্যাম। কার্ট ছাড়া তো হবে না আমার। সো এই কার্ট একটা হতে পারে। আর কি হতে পারে অ্যাসেট হিসেবে? সাপ্লাইজ হতে পারে না? সাপ্লাইজ বলতে এখানে বোঝাচ্ছি ওই যে ওয়ান টাইম যে প্লেট গুলো আছে, ওয়ান টাইম প্লেট, গ্লাস, চামচ, লাগে না ওগুলো? জি ম্যাম লাগে। এরপর ম্যাম হচ্ছে স্টোভ লাগবে। একটা স্টোভ লাগে, ভেরি গুড। এরপর ম্যাম স্টোভ হচ্ছে লাগবে। ছোটখাটো ম্যাম অনেক কার্টন ভিতরে দেখা যাচ্ছে ওভেনও থাকে। ওভেন, জেনারেটর। তাছাড়া হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন যদি রাখি আমি একটা। জি ম্যাম। ওভেন থাকলো, ঠিক আছে। আচ্ছা, এই যে কার্ড বলো, সাপ্লাইজ বলো, স্টোভ বলো, মাইক্রোওয়েভ ওভেন বলো, এগুলো কি 1 লাখ টাকা ক্যাশের মধ্যেই তো তুমি কিনবা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, বিজনেস ওনার কি হচ্ছে তোমার কার্ড, সাপ্লাইজ, স্টোভ, মাইক্রোওয়েভ ওভেন এগুলো কি দিয়েছে? বিজনেস ওনার্স ম্যাম এগুলো তো অ্যাসেটের যে টাকাটা ছিল ওটা দিয়ে কেনা হয়েছে ম্যাম। এক্স্যাক্টলি, অ্যাসেটের টাকাটা দিয়েই কেনা ছিল, কিন্তু ওনার কি এই অ্যাসেট গুলো আলাদা আলাদা করে দিয়েছে? ওনার কি দিয়েছে? ওনার কিন্তু খালি ক্যাশটাই দিয়েছে, আর বাদ বাকি যে অ্যাসেট গুলো আছে, কার্ড, সাপ্লাইজ, তারপর স্টোভ, মাইক্রোওয়েভ ওভেন, এগুলো কি ওনার দিয়েছে আলাদা আলাদা করে? না আলাদা করে দেয় এগুলো না ম্যাম। আলাদা করে দেয় নাই, শুধু ওনার কিন্তু জাস্ট একটা অ্যাসেট প্রোভাইড করেছে, যেটা কিনা কি ক্যাপিটাল প্রোভাইড করেছে, কিন্তু বিজনেস নিজ দায়িত্বে দেখো তো সে কিন্তু তার অ্যাসেট গুলো বাড়িয়ে ফেলেছে। ক্যাশটা খালি সে ওনারের থেকে নিয়েছে, বাকি কার্ড, সাপ্লাই, স্টোভ, মাইক্রোওয়েভ ওভেন এগুলো কিন্তু কোনোটাই সে ওনারের থেকে নেয় নাই, দেখেছি আমরা। জি ম্যাম। তো বিজনেস ওনার সিকিউরিটিটা হচ্ছে, ওনার যদি কখনো ক্যাশটা উইথড্র করে নিতে চায়, সে কিন্তু ইনভেস্ট করছিল ক্যাশ, ওনার কিন্তু ক্যাশটাকে উইথড্র করতে পারবে। কার্টের উপর, সাপ্লাইজের উপর, স্টোভের উপর বা মাইক্রোওয়েভ ওভেনের উপর কিন্তু তার কোনো রাইট নাই। কেন? তার কারণ হচ্ছে বিজনেস আর ওনারের কি সেপারেট এন্টিটি আছে সেটা, ঠিক আছে। তো এজন্য আমরা বলছি হচ্ছে যে ওনার সিকিউরিটিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা অ্যাসেটের উপরে ওনাদের যতটুকু পরিমাণ রাইটটা আছে, তার কিন্তু রাইটটা 1 লাখ টাকার উপরেই আছে। ওকে, আচ্ছা, এই বিজনেসটা কিন্তু যখন কার্ট থেকে শুরু করলো, কার্টের থেকে কিন্তু সে আজকে একটা রেস্টুরেন্টও দিতে পারে, সেখানেও কিন্তু ওনারের কোনো রাইট থাকবে না। তোমরা কি চিলক্সের কথা শুনছো? জি ম্যাম। চিলক্স কিভাবে স্টার্ট করে জানো? চিলক্সের স্টার্টিংটা জানো কিভাবে স্টার্ট হয়? ম্যাম এক্স্যাক্টলি জানি না। ব্র্যাকের পাশে, ব্র্যাক ইউনিভার্সিটি মহাখালীতে, ব্র্যাক ইউনিভার্সিটির পাশে দে স্টার্টেড দেয়ার অপারেশন উইথ আ স্মল ভেরি টাইনি কার্ট, খুব ছোট্ট একটা কার্টে তারা স্টার্ট করে তাদের ওটা। তারপরে ওই ব্র্যাকের ওইখানে তখন হচ্ছে তোমার খুব বেশি ছিল না, মানে খুব বেশি না, ছিল না তা বলবো না, ছিল, কিন্তু হচ্ছে ওই টাইমটাতে যেটা থাকে যে একটা বার্গার, একটা নতুন টেস্টের একটা নাগা মরিচের বার্গার, খুব খুব অল্প দিনের মধ্যে স্টুডেন্টের মধ্যে খুব বেশি পপুলারিটি পেয়ে গেল ওটা, ঠিক আছে। এবং তাদের ওই বিজনেসটা থেকে তারা আস্তে আস্তে দেখা যাচ্ছে কোথায় চলে গেছে চিলক্সটা। ওকে, তো চিলক্সের কথা চিন্তা করে দেখো, কার্টের বিজনেস থেকে দেখো আজকে কতগুলা রেস্টুরেন্ট দিয়ে ফেলছে, কতগুলা ব্রাঞ্চ খুলছে, আবার বন্ধ হয়ে গেছে, এমনও হয়েছে। জি ম্যাম। বেইলি রোড, খিলগাঁও, শহীদ বাকি সড়কের এদিকে ম্যাম হচ্ছে ওরা ব্রাঞ্চ খুলতে চাচ্ছে, কিন্তু ওদের যেরকম অনেক বড় স্পেস লাগে এরকম ম্যাম স্পেসই পাচ্ছে না তারা। হ্যাঁ, ওইরকম স্পেস পাচ্ছে না। তারপর চেরি ড্রপস একটা আছে না খিলগাঁওতে? জি ম্যাম আছে ম্যাম, চেরি ড্রপস তো ম্যাম আছে। ক্যাফে চেরি ড্রপসও কিন্তু একইভাবে, ক্যাফে চেরি ড্রপসটা আসলে আমি ওইভাবে শিওর না, কিন্তু আই হ্যাভ হার্ড ইট ক্যাফে আবার রিগার্ডিং ক্যাফে চেরি ড্রপসটা আমি শুনেছি, কিন্তু চিলক্সটা আমি নিজের চোখে দেখা, আমি নিজে ওই কার্টে ওরা যখন বিজনেসটা স্টার্ট করে তার মনে হয় তারপর পরে আই আমি তখন যেতাম ওখানে ওই জি ম্যাম। এরপরে ম্যাম হচ্ছে আপন কফি হাউস খিলগাঁওতে আছে, ওদের এখন 3টা ব্রাঞ্চ খিলগাঁওতে, ওই রোডে ওদের ছোট একটা কফি শপ, সব কাটে, মানে ছোট্ট একটা, মানে মনে করেন যে ম্যাম হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ,
ওদের ছোট্ট এখন একটা কার্ড থেকে স্টার্ট করছে। ম্যাম হ্যাঁ পার করে বিজনেস হয়ে গেছে এখন ম্যাম, 20 টাকার বিজনেস। হ্যাঁ ওই তো সেটাই আমি বললাম। সো চিলক্সের কথা এই কারণেই বললাম আনলাম। তারপরে আরেকটা আছে তো, আমি জানি বেলি রোডে দেখেছো কিনা, স্ট্রিট ওভেন, জি চিনো? ম্যাম, জি ম্যাম। স্পিড ওভেন ম্যাম, জি ম্যাম। হ্যাঁ স্ট্রিট ওভেনও কিন্তু একই, ওদের কার্টের বিজনেস খুব ওদের কার্টে ছিল না, খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল ওদের ওই ছোট্ট একটা জায়গা থেকে এখন অনেক বড় ইয়ে করে ফেলছে। ওরা হচ্ছে ধানমন্ডিরটা খুললো কোথায়, ওই যে সীমান্ত সমাহারের উপরে ছোট্ট একটা দোকানে খুলছে, মানে ছোট যে ফুড কোর্টের মধ্যে ছোট যে টাইনি স্পেসটা আছে না, ওই স্পেসে ওরা স্টার্ট করলো। তারপরে এখন কত জায়গায় পুরো অলমোস্ট ওরা পুরো ঢাকা শহরে ওরা মনে হয় স্প্রেড করে ফেলছে বিজনেসটা, ঠিক আছে? সো ওনার্স ক্যাপিটাল বা ওনার্স ইকুইটিটা হচ্ছে ওনার যখন বিজনেসটা স্টার্ট করে তার যতটুকু রাইট আছে বিজনেসের অ্যাসেটের উপরে, সেই ততটুকু রাইটকে আমরা বলবো হচ্ছে ওনার্স ইকুইটি। ওকে, এই পর্যন্ত গেল আমাদের। জি ম্যাম। বোথ আর ডিফারেন্ট। আচ্ছা আমি এটাকে ক্লিয়ার করে দেই, ক্লিয়ার করে দিয়ে এবার আমি এক্সপ্যান্ডেড ইকুয়েশনটা তোমাদেরকে দেখাই। a equals to l plus oc minus od plus r minus e। আচ্ছা minus e। আচ্ছা তো দেখো, তো আমাদের এখানে হচ্ছে a stands for my asset, l stands for my liability, oc stands for my owner's capital। ওনার যে ক্যাপিটালটা দিয়ে বিজনেসটা স্টার্ট করছিল, বা ওনার যদি হচ্ছে তোমার কোনো এডিশনাল ক্যাপিটাল যদি সে ইনভেস্ট করে সেটা, ঠিক আছে? এরপরে ওডি মানে হচ্ছে ওনার্স উইথড্রল। ওই যে বললাম না, ওনার হচ্ছে বিজনেস থেকে টাকা তুলে নিতে চাচ্ছে, এখন পুরো টাকা তো সে তুলবে না, কিছুটা টাকা সে তুলে নিতে চাচ্ছে, ঠিক আছে? সেটা। তারপরে আর স্ট্যান্ডস ফর মাই রেভিনিউ। এইটা আমাদের একটু বুঝতে হবে, হোয়াট ইজ রেভিনিউ। রেভিনিউ বাংলা আমরা জানি রাজস্ব। Yes, Rajaswa. This is a type of my not really yes হ্যাঁ রাজস্ব। সো রেভিনিউ যেটা হচ্ছে আমাদের আছে, যেটা রেভিনিউ যেটা আয় যেটাকে আমরা বলতেছি, ঠিক আছে? এটা কি রাজস্ব বলে অনেক অনেক সময় বুঝে না। রাজস্বটা চলে যাচ্ছে হচ্ছে গভর্নমেন্টের পার্সপেক্টিভ থেকে, আমরা বিজনেসে থাকি। সো রেভিনিউটা হচ্ছে আমাদের আয় বা ইনকাম, যেটা বিজনেস যেটা আর্ন করতেছে, ঠিক আছে? এখন ধরো চিলক্সের কথাই চিন্তা করো, চিলক্সের একটা বার্গারের প্রাইস 160 টাকা, চিকেন বার্গার যেটা সেটা 160 টাকা। এখন তুমি এক মাসে 20,000 ইউনিটস অফ বার্গার তুমি সেল করলা, ঠিক আছে? প্রত্যেকটা কাস্টমারের কাছে কিন্তু তুমি দেখো বার্গারটাকে 160 টাকায় কিন্তু তুমি সেল করতেছো, ঠিক আছে? এবং এক মাসে কতগুলো বার্গার সেল করলা? 20,000 বার্গারস তুমি ইউ হ্যাভ সোল্ড ইট। সো তাহলে তোমার টোটাল রেভিনিউটা কি, বা তুমি কত টাকা আর্ন করলা বা কত টাকা ইনকাম করলা? সো আর ইকুয়ালস টু 160 মাল্টিপ্লাইড বাই 20,000। কত হচ্ছে বলো? ঠিক আছে নাকি শূন্য বেশি দিয়ে ফেলছি? দেখো হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা সো আমাদের বেসিক্যালি আমাদের কত টাকা আমরা ইনকাম করছি সেটাকে আমি বলতেছি হচ্ছে রেভিনিউ। রেভিনিউ দুইটা ওয়েতে জেনারেট হতে পারে, একটা হচ্ছে আমার সেলস রেভিনিউ আর একটা হচ্ছে আমার সার্ভিস রেভিনিউ। সেলস রেভিনিউটা হচ্ছে আমি যখন আমার ক্লায়েন্টের কাছে কোনো কাস্টমাইজ প্রোডাক্ট সেল করছি না, সেম প্রোডাক্টই সেল করতেছি। দেখো এই যে চিকেন বার্গার, ধরো চিকেন বার্গার ছাড়া আর কিছু সেল করে না, ঠিক আছে? তো চিকেন বার্গারের মধ্যে কিন্তু আর কোনো ভ্যারিয়েশন নেই, একই জিনিসই আছে, চিকেনই আছে। সো চিলক্সের এই চিকেন বার্গারের দাম 160 টাকা, তারা সিমিলার কাইন্ড অফ প্রোডাক্ট তারা সেম প্রাইসে সেল করে দিচ্ছে। দ্যাট ইজ নোন অ্যাজ মাই সেলস রেভিনিউ। এখান থেকে এরকম হতে পারে, একটা পেনের এক্সাম্পল চিন্তা করো, পেন কিন্তু খুব বেশি ডিফার করে না। ম্যাটাডোর i10 যে পেনগুলো আসছে ওগুলো কিন্তু 10 টাকাই দাম। সবগুলা পেনের কাজ কি? সবগুলা পেনের কাজই কিন্তু হচ্ছে লিখবে, ওকে? সো এখান থেকে আমরা যেটা যে সেলিং এর মাধ্যমে যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি, যে রেভিনিউটা পাচ্ছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সেলস রেভিনিউ। নেক্সট কামস টু মাই সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউটা হচ্ছে সার্ভিস বেসড অর্গানাইজেশনের থেকে যে রেভিনিউটা আসে। সার্ভিস বেসড অর্গানাইজেশন হতে পারে, কোচিং সেন্টার হতে পারে। সো কোচিং সেন্টারে কি তুমি ওখানে কোচিং সেন্টারে
কেউ কিন্তু আসতেছে অ্যাকাউন্টিং পড়তে, কেউ আসতেছে হচ্ছে তোমার ফিজিক্স পড়তে, কেউ আসতেছে তোমার কেমিস্ট্রি পড়তে, ঠিক আছে? সবাইকেই কিন্তু তুমি অ্যাকাউন্টিং পড়াই দিবা না, তাই না? আবার সবাইকেই কিন্তু তুমি ফিজিক্স পড়াবা না। যার যেটা দরকার সে কিন্তু সেটাই পড়বে। আবার কারো যদি দুইটা পেপার পড়তে হয়, সে কিন্তু দুইটা পেপারটা আলাদা আলাদা করে তোমাকে কি করবে, পে করে দিচ্ছে। এক একজন মানুষের তারা তাদের নিড অনুযায়ী তুমি তোমার সার্ভিসটা তাদেরকে অফার করতেছো। সার্ভিস বেসড অর্গানাইজেশন এক্সাম্পল দাও তো, আর কোচিং সেন্টারের মতো আর কি হতে পারে? সার্ভিস সেন্টার, হসপিটাল হতে পারে? পারে নাকি পারে না? আরে না, কেন? কারণ মিস আপনি বলছেন সেই জন্য? না, না, তাহলে কেন? এরকম হয়। আচ্ছা, হসপিটালের কথা এই কারণে বললাম যে ক্যান্সারের পেশেন্ট আসতেছে, তাকে তুমি তো কেমোথেরাপি দিচ্ছ। কেউ যদি একটা সিম্পল জ্বর নিয়ে আসে, ভাইরাল ফিভার নিয়ে আসে, তাকে কি তুমি কেমোথেরাপি দিবা? না ম্যাম। তার জন্য আলাদা ট্রিটমেন্ট হবে। জি ম্যাম। আর ক্যান্সারের পেশেন্টের জন্য কি আলাদা ট্রিটমেন্ট হবে, তাই না? জি ম্যাম। এটা আলাদা। সেজন্য। আচ্ছা, তারপরে ধরো লয়ারের কথা চিন্তা করো তো। লয়ারের চেম্বারে গেলা, ল ফার্মে গেলা, ল ফার্মে একজন গেল হচ্ছে ইনকাম ট্যাক্স কত টাকা হবে সেটা জানতে, আরেকজন গেল হচ্ছে জমি জিরাত সংক্রান্ত ঝামেলা নিয়ে। এখন জমি রিলেটেড ঝামেলা নিয়ে যে যাচ্ছে, তাকে কি হচ্ছে তুমি যে সাজেশনটা দিবা, সেটা কি তোমার হচ্ছে ইনকাম ট্যাক্স বললে ইনকাম ট্যাক্সের কত টাকা ইনকাম ট্যাক্স হচ্ছে, তাকেও কি সেম সাজেশন দিবা? ডিফারেন্ট সাজেশন দিবা না? জি না ম্যাম, জি ম্যাম, ডিফারেন্ট সাজেশন দিব। তারপরে ধরো কেউ যদি খুনের আসামি হয়, তাকে কি দিবা? মার্ডার কেসের হলে তাকেও কিন্তু তুমি ডিফারেন্ট সাজেশন দিবা, তাই তো? এরকম আর জি কি হতে পারে বলো? আর কিছু হতে পারে না? হইতে পারে ম্যাম। কিন্তু মাথায় আসতেছে না। ম্যাম মনে করেন যে ম্যাম বলে রেলওয়ে তো করতে স্টেশন চাচ্ছি, বলো সেটাই তো, বলো। টিকিট কাউন্টার গুলো তো একটা সার্ভিস সেন্টার ম্যাম। টিকিট সেন্টার গুলো সার্ভিস সেন্টারকে আমরা বলতে পারি না ওইভাবে, তার কারণ হচ্ছে টিকিট সেন্টারে কিন্তু বিজনেসটা কিন্তু ওইভাবে তারা করে না, প্রথম কথা। জি ম্যাম। মানে বিজনেসটা যখন তোমার খেলা হচ্ছে তখন, এছাড়া কি অন্য সময় টিকিট কাউন্টারে কি কোনো কাজ হয়? তুমি কি ক্রিকেটের টিকিট কাউন্টারের কথা বলতেছো নাকি বাসের টিকিট ট্রেনে কাউন্টারে? কথা বলতেছে। তার নরমাল কথা? টিকিট ম্যাম, ট্রেন। বিভিন্ন বাসের বা হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, বাসের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা সার্ভিস বেসড হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠিক বলছো। ওইটা কারণ ওইটা তো প্রত্যেক বছরই হচ্ছে, মানে সবসময় ওইটা থাকতেছে। বাস ট্রেনের জন্য ওইটা সার্ভিস বেসড হতে পারে, ইয়েস। আর আর কি? বইয়ের দোকান, বইয়ের দোকান, ইয়েস, কুড বি। সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা। আলাদা আলাদা, ইয়েস, হতে পারে। আচ্ছা, I don't know whether I should tell you this or not. Recently বাংলাদেশে একটা একটা স্ক্যান্ডাল ছড়াইছে, মনে পড়ে? ক্যাসিনো কেলেঙ্কারি। Yes, তো ক্যাসিনোটা আমাদের দেশে এত স্ক্যান্ডালাইজ কারণ হচ্ছে আমাদের দেশে এটা আসলে লিগাল না, এটা ইললিগাল করাটা। আমাদের গভর্নমেন্টেরও কিছু পলিসি আছে, এক্সপোর্ট পলিসির মধ্যে এখানে একেবারে স্পেসিফিক্যালি বলে দেয়া আছে যে তুমি ক্যাসিনোর কিছু আনতে পারবা না, কারণ ক্যাসিনো ইজ নট লিগাল হিয়ার বাংলাদেশে। কিন্তু ওয়ার্ল্ডের অনেক দেশেই কিন্তু ক্যাসিনোটা লিগাল, ওরা লিগালাইজ করে রাখছে এটাকে, ঠিক আছে? এটা এখন ওদের ব্যাপার, কেন লিগালাইজ করছে কি করছে সেটা বলতে চাচ্ছি না আমি। সো ক্যাসিনোর এই যে ব্যাপারটা আছে, এটাও কিন্তু খুব বড় একটা বিজনেস, উইচ ইজ ট্রিটেড অ্যাজ এ সার্ভিস সেন্টার, সার্ভিসের মতো, ঠিক আছে? সার্ভিস বেসড বিজনেস। এবং ক্যাসিনোর বিজনেসটা তুমি কিভাবে অপারেট করবা বা কিভাবে কি করবা না করবা, এগুলো কিন্তু পুরাটাই কিন্তু এটা একটা আলাদা অ্যাকাউন্টিং আছে, ঠিক আছে? যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাসিনো অ্যাকাউন্টিং। আমরা এখানে করবো না, তো আমাদের জাস্ট আমরা বলার জন্য বলা, যেহেতু আমরা এটা শুনেছি এটা। তারপরে আর কি হতে পারে? বারবার শপ কি আমার জন্য কি সার্ভিস নাকি সেলস? বারবার শপের থেকে যে রেভিনিউটা আসবে। তারপর বিউটি পার্লারের গুলা সার্ভিস নাকি সেলস বেসড? সার্ভিস বেস। ম্যাম সার্ভিস। Why service?
টার্গেট দিচ্ছে এক একজন এক একটা রকমের হেয়ার কাট নিবে। হ্যাঁ, যে যার যে মতো পছন্দ মতো নিবে। এক্স্যাক্টলি, যে যার মতো কেউ যখন যাবে, আমরা সেলুনে যখন যাই তখন দেখা যায় কেউ কেউ আমরা হচ্ছে খালি চুল কাটতে যাই, কেউ হচ্ছে ম্যানিকিউর পেডিকিউর, চুল কাটা, তারপর চুলে কালার করে সবকিছু করে ফেলে। ঠিক আছে, বুঝতে পেরেছি সার্ভিস আর সেলস এর মধ্যে ডিফারেন্সটা? ইয়েস ম্যাম। Okay, next comes to my expenses. So expenses টা কি? Expenses টা হচ্ছে আমার ডে টু ডে বেসিসে আমার যে খরচগুলা হচ্ছে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে এক্সপেন্সেস বা খরচ। এখন বিজনেসটা রান করতে আমাদের কি কি এক্সপেন্সেস হতে পারে? যেমন খুব বড় এক্সপেন্স হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স, যেমন ইলেকট্রিসিটি লাগবে, তারপরে হচ্ছে তোমার ধরো গ্যাস লাগবে, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইউটিলিটি। দিস ইজ নোন অ্যাজ ইউটিলিটি এক্সপেন্সেস। ঠিক আছে, এটা। তারপরে হতে পারে ওই যে বিজনেস আমি বলছি, তুমি তোমরা বলেছিলে না যে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, বিলবোর্ড লাগাতে হবে। এখন অ্যাডভার্টাইজমেন্ট বিলবোর্ডের জন্য ধরো প্রত্যেক মাসে মাসে আমার একটা টাকা খরচ হয়ে যাচ্ছে। ওকে, সো দ্যাট ইজ নোন অ্যাজ মাই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। এটা কেন করছি? আমার বিজনেসটাকে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। এখন যেটা রিসেন্টলি যে এক্সপেন্সটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে তোমার, এবং এটা মান্থলি বেসিসে আমি করছি সেজন্য। আচ্ছা, রিসেন্টলি একটা এক্সপেন্স দেখা দিচ্ছে সেটা হচ্ছে অনলাইনে আমরা পেজেস খুলতেছে অনেক অর্গানাইজেশন। জি ম্যাম। অনলাইনে পেজ খোলার জন্য, পেজটাকে রিচ করানোর জন্য কি পেজ বুস্ট করতে হয় না? শুনেছি কখনো? জি ম্যাম। পেজ বুস্ট যে করতে হয়, দিস ইজ দ্য কাইন্ড অফ মাই এক্সপেন্সেস। ঠিক আছে, পেজ বুস্টিং এর যে খরচটা। তারপরে ধরো আমি হচ্ছে ওয়াইফাই প্রোভাইড করতেছি, মানে ওয়াইফাই এর বিলটা কি আমি বছরে একবার প্রোভাইড করি? মাসে মাসে দেই না, তো মান্থলি বেসিসে যে ওয়াইফাই এর বিলটা দিচ্ছি সেটাও কিন্তু আমার একটা এক্সপেন্সেস। আর কিছু এক্সপেন্স বলো তো, প্রত্যেক মাসে মাসে আর কি কি খরচ হতে পারে আমার বিজনেসের জন্য? স্যালারি একটা, আর আর কি আর কি খরচ হতে পারে প্রত্যেক মাসে মাসে? ম্যাম সাপ্লাইস তো অ্যাসেটের মধ্যে পড়বে, এক্সপেন্সের মধ্যে পড়বে না, এক্সপেন্স তো টোটালি আলাদা। আর কি বলো? আর কিছু কি আছে বাকি? মনে হয় না, কমন এক্সপেন্সের মধ্যে তো আর কিছু পড়ে না। জি ম্যাম। আচ্ছা, সো দেখো আমাদের এইবার আমরা ফেরত আসি আমাদের সেই চিলক্স বার্গারের এক্সাম্পল। সো চিলক্স বার্গার আমরা দেখতে পাচ্ছি যে এত টাকা তারা রেভিনিউ হিসেবে আর্ন করছে। এখন এত 20,000 বার্গার প্রিপেয়ার করতে ধরো চিলক্সের খরচ হয়েছে, খরচটা কিন্তু সবকিছু মিলাই আসবে, তোমার ইলেকট্রিসিটি, ইউটিলিটি বিলস, তারপরে হচ্ছে তোমার স্যালারি, তারপরে হচ্ছে তোমার বার্গারটা প্রিপেয়ার করতে যে সব ইয়েটা গিয়েছে, সবকিছু মিলিয়ে চিলক্সের ধরো খরচ হলো হচ্ছে 250 এত টাকা খরচ হয়েছে। ঠিক আছে, চিলক্সের দিই এখানে, এটা দিই। এবার আসো আমরা এখানে, এবার আসি আমরা এখানে আমাদের প্রফিট আর আমরা এক্সপেন্স এই পর্যন্ত দেখলাম। ঠিক আছে, এবার আসো আমাদের একটা বিজনেস আমার প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে আমি কিভাবে বুঝবো সেটা? সো আমার বিজনেসে প্রফিট হচ্ছে কিনা সেটা আমার টোটাল রেভিনিউ ইজ গ্রেটার দেন টোটাল এক্সপেন্স যদি হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে প্রফিট। নাইমুলের কোনো কোয়েশ্চেন আছে? নাইমুল হ্যান্ড রেজ করলো কেন? বলে আমাদের লস। সো আমাদের টোটাল রেভিনিউ যদি টোটাল এক্সপেন্সের থেকে বেশি হয় তাহলে আমরা বুঝবো আমার বিজনেসে প্রফিট হয়েছে। ঠিক আছে, আর আমার টোটাল রেভিনিউ যদি টোটাল এক্সপেন্সের থেকে কম হয় তাহলে আমরা বুঝবো হচ্ছে লস হয়েছে। ওকে, সো এখানে দেখো আমাদের লস বলতে যেটা বোঝানো হয়েছে সেটা তুমি যা কিছু রেভিনিউ বা আর্ন করছো
তার থেকে বেশি খরচ করে ফেলছো, তখনই আমার এখানে লস দেখাবো। ঠিক আছে, এভাবে আমরা মনে করবো। আর আরেকটা জিনিস রাখবো যে যত টাকা ইনকাম করছে বা যত টাকা আর্ন করছে তার থেকে বেশি আমি, তার থেকে কম যদি খরচ করে থাকি তাহলে কি আমার কিছু এক্সট্রা টাকা আমার পকেটে থেকে যাচ্ছে না, সেটাকে আমি বলবো হচ্ছে প্রফিট। সো এখানে কি হয়েছে আমার, এখানে বলো তো প্রফিট হয়েছে না লস হয়েছে? প্রফিট লস হচ্ছে? ম্যাম, প্রফিট না ম্যাম প্রফিট হচ্ছে ম্যাম, আমার তো প্রফিট ম্যাম, আয় প্রফিট বেশি। ওকে, প্রফিট হচ্ছে। সো আমার রেভিনিউ বেশি, সো প্রফিট কত টাকা প্রফিট হচ্ছে বলো? 7 লাখ। 7 লাখ। 7? আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম কথা শুনে। ঠিক আছে, ইয়েস ম্যাম। ওকে। সো আমাদের প্রিটি মাচ ইকুয়েশন এখানেই শেষ হচ্ছে। আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ অঙ্ক করবো। আমি একটু বইতে তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কোথা থেকে পড়লাম। আচ্ছা, এটা এই লেকচারটা থেকে এমন কিছু কি আছে যেটা আমাকে রিপিট করতে হবে বা রিপিট করলে একটু ভালো হয় তোমাদের জন্য? এক্সপেন্সেসটা আরেকবার। কোনটা? এক্সপেন্সেস। আচ্ছা, এক্সপেন্সেস বলতে বোঝাচ্ছে তোমার ডে টু ডে বেসিসে বিজনেসটা অপারেট করার জন্য যে খরচগুলো হচ্ছে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে এক্সপেন্সেস। এখন ইলেকট্রিসিটি, তুমি ধরো হচ্ছে কোচিং সেন্টারের বিজনেসের কথাই চিন্তা করো। কোচিং সেন্টারের বিজনেসে আমাদের ইলেকট্রিসিটি না থাকলে তুমি কি স্টুডেন্টকে পড়াইতে পারবা? না ম্যাম। পানি না থাকলেও কিন্তু পড়াতে পারবা না। গভর্নমেন্টের থেকে কি এগুলা তোমাকে লাইন নিয়ে তারপরে কি করতে হবে, গভর্নমেন্টকে প্রত্যেক মাসে মাসে টাকা দিতে হবে না? So that is my one of the expenses. কেন? বিজনেসটা ঠিকঠাকভাবে রান করার জন্য আমি কি করতেছি, খরচটা করতেছি, এটা একটা। তারপরে ধরো কোচিং সেন্টার একটা খুললাম, কিন্তু কেউ জানলো না কোচিং সেন্টারের ব্যাপারে যে একটা এখানে একটা এরকম ভালো একটা কোচিং সেন্টার আছে। সো এটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য পৌঁছাতে হবে। তোমার বিলবোর্ডে দিতে পারো, তারপরে তুমি হচ্ছে টিভির নিচে যে নিউজের নিচে স্ক্রলিং এর জায়গায় যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো থাকে না, ওখানে দিতে পারো। তারপরে বিলবোর্ড পোস্টারিং করতে পারো। এগুলোর জন্য কি আমার একটা খরচ হচ্ছে, এই খরচটা আমি একটা থার্ড পার্টিকে কিন্তু এই থার্ড পার্টি থেকে সার্ভিসটা নিচ্ছি, তাই না? সো এই যে থার্ড পার্টিকে যে টাকাটা দিচ্ছি, আমার খরচটা হচ্ছে অ্যাডভার্টাইজিং কুড বি অ্যানাদার টাইপ অফ এক্সপেন্সেস। তারপরে হচ্ছে আমি তো একাই সবগুলো কোর্স পড়াইতে পারবো না, আমাকে হচ্ছে কিছু লোক রাখতে হবে যার স্যালারির বিনিময়ে যারা অন্যান্য কোর্স পড়াবে। ধরো আমি যদি অ্যাকাউন্টিং পড়াই বা আমি যদি বিজনেস সাবজেক্ট গুলা পড়াই, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু আমি পড়াতে পারবো না। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ইকোনমিক্স এর যে ইগুলো আছে, ইকোনমিক্স তো না, ধরো এথিক্স যে কোর্স গুলো আছে সেগুলো কিন্তু আমি পড়াতে পারবো না। কি করতে হবে, সেগুলো হচ্ছে আমার বাইরের একজনের কিন্তু হেল্প নিতে হবে। ঠিক আছে, তো তাকে কি আমি স্যালারি বিনিময়ে রাখবো? তাকে স্যালারি কি প্রত্যেক বছরে একবার স্যালারি দিলে হবে? তাকে মান্থলি দিতে হবে। সো এটা আমার জন্য একটা এক্সপেন্সেস। এগুলাই হচ্ছে এক্সপেন্সেস। ঠিক আছে, আবার বলবো? না ম্যাম ক্লিয়ার হয়েছে ম্যাম। ক্লিয়ার হয়েছে? ম্যাম ওসিটা একটু যদি বলে দেন। ওসিটা ওসি মানে হচ্ছে তোমার ওনার্স ক্যাপিটাল। বিজনেসে যখন ওনার যে ক্যাপিটালটা ইনভেস্ট করতেছে সেটাই আমার এখানে ওসি। ম্যাম এই ইকুয়েশনটার নাম এই কারণে দেখা যাচ্ছে ম্যাম একটা মাল্টিন্যাশনাল ছোট একটা কোম্পানি যখন লিমিটেড থেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়ে যায়, এটা শেয়ার অনেক বেড়ে যায়। এরপর প্রথমে যে মালিক থাকে তার আর কোনো খোঁজ খবর থাকে না ম্যাম, মালিক আরো অন্য আরেকজন হয়ে যায়। মালিক অন্য আরেকজন হয়ে যায়, তার কারণটা আছে। তার কারণটা হচ্ছে যেমন এটা অ্যাপেলে হয়েছিল, এই কাজটা স্টিভ জবস কে বের করে দিছিল, তারপরে সে পিৎজা ওপেন করছে। তো যেটা হয় তোমার হচ্ছে ছোট যে বিজনেসটা থাকে, পার্টনারশিপের বিজনেসটা তুমি যখন রান করতে পারতেছো না, তখন তোমার ধরো অনেক ক্যাপিটাল লাগবে। ইভেন তুমি ব্যাংকেও যেতে পারছো না, ব্যাংক থেকে তুমি চাচ্ছ না ব্যাংক থেকে ক্যাপিটাল অ্যাকুমুলেট করো, তুমি তখন কি করলে, তুমি এটাকে কোম্পানিতে কনভার্ট করে ফেললা। এখন কোম্পানিতে যখনই তুমি কনভার্ট করবা তখনই কিন্তু তোমার নাম্বার অফ ডিরেক্টরস তো বেড়ে যাবে। ঠিক আছে, বাড়াতে হবে। বা দুইজন থাকলেও সেখানে তুমি হচ্ছে সেই কোম্পানিতে শেয়ারটা তুমি বিজনেস মার্কেটে ছাড়লা বা কোনো না কোনো ভাবে তুমি বোর্ড অফ ডিরেক্টর বাড়ায় ফেললা। এখন বোর্ড অফ ডিরেক্টর দুইজনের মধ্যে একরকমের ব্যাপার হয়, যখন হচ্ছে 7 জন আসে তখন যখন ভোটিং হয়, ভোটিং এ কিন্তু তার মেজরিটি ভোটটাই কিন্তু তোমার এখানে কাজে আসবে। সেই জন্য দেখো স্টিভ জবস নিজে যে কোম্পানিটা স্টার্ট করছিল সেই কোম্পানিতে একসময় তাকেই কিন্তু বের করে দেওয়া হয়েছিল। জি ম্যাম। ঠিক আছে, ম্যাম ওডিটা কি ছিল? কোনটা? ওডি
ওডি হচ্ছে ওনার্স উইথড্রল। ওনার যদি বিজনেস থেকে কোনো টাকা, তার যে ক্যাপিটাল থেকে কোনো টাকা যদি সে তুলে নিয়ে আসে, তাহলে আর কি আমি এই কোয়েশ্চেনটার নাম কি ছিল আগেরটা যেটা এক্সপ্যান্ডেড ইকুয়েশন। আমি দেখাচ্ছি এখনই। কে জানি টুংটুং করে আমাকে গিটারের আওয়াজ শোনাচ্ছে, ভালোই লাগতেছে শুনতে। কে গিটার বাজায়? বন্ধ হয়ে গেছে এখন। গিটার না ম্যাম, গান বাজাচ্ছে ম্যাম। গান বাজাচ্ছে? আচ্ছা, মনে হচ্ছে টুংটুং করে গিটার বাজতেছে। আচ্ছা দেখো, বইটা কি আমরা দেখতে পাই? জি ম্যাম। ওকে, কই চলে গেলাম আমি? ওহো, 55 পেজে চলে গেছি। You will find it on the page 12. দেখতে পাচ্ছি আমরা page 12. Page 12 এ দেখো এই যে বেসিক ইকুয়েশন অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, আজকে যা যা পড়ালাম সেগুলো। এন্ড অ্যাসেটের ডেফিনেশন তুমি এখানে পাবা। এই যে এখানে অ্যাসেটের ডেফিনেশন আছে, আর নিচের দিকে একটু খেয়াল করো। ফর এক্সাম্পল, কনসিডার আ ক্যাম্পাস পিজা a local restaurant. It owns delivery truck that provides economic benefit for delivering pizza. Other assets of campus pizzas are table, chair, jukebox, cash register, oven, tableware, and of course cash. এটা লায়াবিলিটি ডেফিনেশন তুমি পাবা, এবং ক্যাম্পাস ওই পিজা যে রেস্টুরেন্টটা আছে সেটা লায়াবিলিটি কি কি হতে পারে সেটা এখানে খুব ক্লিয়ারলি এখানে দিয়ে দিয়েছে। ওনার সিকিউরিটিও কিন্তু এখানে দেয়া আছে, দেখো দিয়ে দিয়েছে ওনার সিকিউরিটিটা কি। তারপরে দেখো রেভিনিউ, এই যে এখানে দেয়া আছে। ওনার্স ক্যাপিটাল কি জিনিস সেটাও দেয়া আছে। তারপর ড্রয়িং, যেটা ওনার্স উইথড্রল, ওডি যেটা বললাম না, ওডি যেটা, এটা হচ্ছে ড্রয়িং, আর এটা হচ্ছে এক্সপেন্সেস, আর এই হচ্ছে বেসিক ইকুয়েশন, এক্সটেন্ডেড ইকুয়েশন। ঠিক আছে, জি আমরা ম্যাম। আজকে এই দুটো জিনিসই দেখাচ্ছি। তোমাদের কাজ হচ্ছে তোমরা নেক্সট ক্লাসের আগে আমাকে একটু বলবা কোথায় কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম না থাকে আমরা ডিরেক্টলি ট্রানজাকশন অ্যানালাইসিসে চলে যাব। আমরা ইনশাআল্লাহ একটা ম্যাথ শুরু করে দিব নেক্সট ক্লাসে, ঠিক আছে? ওকে, সো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। ভালো থেকো সবাই। সি ইউ গাইস অন নেক্সট ক্লাস। ওকে ম্যাম। ওকে, ওয়েলকাম।